নিরপেক্ষ বচন এবং নিরপেক্ষ বচন গঠন করার নিয়ম আর হচ্ছে যে তোমার বৈষম্যের অনুমান এবং মধ্যম অনুমানের প্রকার, তাই তো? তো আজকে দেখো নিরপেক্ষ ন্যায় যেটা আমরা শুরু করছি, এটা অ্যাকচুয়ালি তোমার হচ্ছে মাধ্যম অনুমান। কালকে বলছিলাম মাধ্যম অনুমান সেটা কি, একাধিক আশ্রয় বাক্য থেকে আমরা বলেছিলাম অনুমান কি, একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে স্থিত হয় তখন অনুমান। একটি আশ্রয় বাক্য থেকে যখন নিশ্চিত হয় তখন সেটা কি, তখন সেটা অমাধ্যম অনুমান, সেটা বিবর্তন সমবিবর্তন। আর হচ্ছে মাধ্যম অনুমান কোনটা, নিরপেক্ষ ন্যায় সিলোজিজম যেটাকে আমরা বলছি আজকে আমাদের, তাই তো? তো যাই হোক, এখানে দেখো এখন আমার যেটা আলোচনার বিষয় যে নিরপেক্ষ ন্যায় তাহলে গঠন কি করে করব এবং সেই সংক্রান্ত বৈধ মূর্তি, এটা আমার আলোচনার বিষয়। তো যাই নিরপেক্ষ ন্যায় কাকে বলবো, যে অবলম্বনমূলক যুক্তিতে মাধ্যম যুক্তি একেবারে ডাইরেক্ট বলা হয়েছে, এটা মাধ্যম নয়, যেহেতু যুক্তিতে পরস্পর সম্বন্ধযুক্ত দুটি নিরপেক্ষ বচনকে আশ্রয় করে অনিবার্যভাবে একটি সিদ্ধান্ত নিশ্চিত হয় এবং যে সিদ্ধান্ত আশ্রয় বাক্যের তুলনায় কম ব্যাপক বা সমব্যাপক হয়, মানে আশ্রয় বাক্যের তুলনায় বেশি ব্যাপক হয় না, তাই তো? তো একটা এ লিখি, এটা আছে এই হলো দেখা যাচ্ছে তো? যাই হোক, এটা একটা নিরপেক্ষ ন্যায়। দেখো এখানে আশ্রয় বাক্য এই দুটো, আসান্ত লাস্টেরটা, তাহলে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি নিশ্চিত হয়েছে কি সরাসরি অনিবার্যভাবে, এবং এই সিদ্ধান্তে যা আছে তা কিন্তু আশ্রয় বাক্যের মধ্যেই আছে, আশ্রয় বাক্য থেকে বাইরে কিছু নেই। তো এটি একটি নিরপেক্ষ ন্যায়। এখানে কি থাকে, এখানে পরপর আমরা যাও, এই উদাহরণটা ওই জন্য বোর্ডে লেখা আছে যে এখানে পক্ষ থাকবে, সাধ্য থাকবে, পক্ষ আর সাধ্যটা এখানে দেখো আমরা কিভাবে বলি, এস পি এস পি এম এম ভাবুক হচ্ছে পি, এরপর এই এস এটা কি, এটা হচ্ছে পক্ষ, এটা সাধ্য। পক্ষ যেখানে থাকবে, এস মানে কি পক্ষ, আর পি মানে কি সাধ্য, এম মানে হেতু। তাহলে যেখানে এই এম গুলো থাকে অর্থাৎ হেতু যেখানে থাকে সেই অনুযায়ী বলা হয় হেতু বাক্য বা আশ্রয় বাক্য। আর এই যে পক্ষ যেখানে থাকে এই উপরের দুটো আশ্রয় বাক্যের ভেতরে কোথায় আছে, পক্ষ সবসময় কোথায় থাকবে, অপ্রধান আশ্রয় বাক্য। পি সাধ্য কোথায় থাকবে সবসময়, প্রধান আশ্রয় বাক্য, তাই তো? তাহলে পক্ষ সাধ্য এবং হেতু প্রয়োজন আমার একটা এর জন্য, হ্যাঁ রেকর্ডিং হচ্ছে। তো পক্ষ সাধ্য এবং হেতু প্রয়োজন, পুরোটা দেখা যাচ্ছে তো আমি যা লিখছি? হ্যাঁ ঠিক আছে, মোটামুটি ঠিক আছে, বুঝতে পারলেই হবে। তো তিনটে পদ প্রয়োজন, এরপর এইটুকু আমরা বুঝতে পারলাম। এরপর এখানে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে,
এই বৈশিষ্ট্যগুলো বেশিরভাগটাই আমরা জানি। এটা কি অবশ্যই অবরোহমূলক মাধ্যম যুক্তি। এবারে তিনটি বচন থাকে, আবার কি তিনটে পদ থাকে, পারস্পরিক সম্বন্ধ থাকে, সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয়, সিদ্ধান্তটি আশ্রয় বাক্যের তুলনায় কম ব্যাপক হয়, মানে বেশি ব্যাপক হয় না, কম ব্যাপক হতে পারে বা সমব্যাপক হতে পারে, কিন্তু বেশি ব্যাপক হয় না। আর কি আকারগতভাবে সত্যতার উপর গুরুত্ব দেয়, এটা কেননা এটা ফর্মাল লজিক। আর এটা কি ন্যায়, ভূসংস্থান এবং মূর্তির উল্লেখ পাওয়া যায়, পরে আমরা মূর্তির আলোচনা করছি, এবং ন্যায়টি কি বৈধ এবং অবৈধ হতে পারে, তাই তো। আর প্রত্যেকটি ন্যায় কি তিনটি পদ থাকে, কেবলমাত্র তিনটি এবং কেবলমাত্র তিনটি, অর্থাৎ তিনটের বেশি থাকে না। তো আর আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের মধ্যে প্রসক্তি সম্বন্ধ থাকে, বর্তমান থাকে। তো এরপর এটা আমরা ন্যায় একটা বুঝতে পারলাম। এরপর যেটা, যে আমাদের প্রথম কথা হচ্ছে যেটা আমাদের জানতে হবে, যে এখানে আমার কোনটা মেজর, কোনটা মাইনর, কোনটা তোমার মানে কোথায় থাকবে, এবং সেই অনুযায়ী আমাদের কনক্লুশন, তাই তো, কনক্লুশনে কি থাকবে সেটা আমরা বলেছি, আরেকবার বলছি, যে এই যে পি বা সাধ্য, এস বা পক্ষ, তাই তো, এম বা হেতু, এই এম বা হেতু থাকার কারণে দুটি বাক্যকে আরেক কথায় আশ্রয় বাক্য না বলে হেতু বাক্য বলা হয়। প্রথমটিকে বলা হয় প্রধান আশ্রয় বাক্য, দ্বিতীয়টি অপ্রধান আশ্রয় বাক্য, তৃতীয়টা সিদ্ধান্ত। এরপর সিদ্ধান্তে সবসময় কিন্তু এই এস পি থাকবে, অন্য কিছু থাকবে না। এরপর অপ্রধান আশ্রয় বাক্যে কি থাকবে, পক্ষ থাকবে, সেটা উদ্দেশ্য থাকতে পারে, বিধেয় থাকতে পারে। এই এস এবং এম এর, মূলত এম এর স্থান অনুযায়ী আমাদের যে বৈধ মূর্তির যে স্ট্রাকচার, তো সেটা গঠিত হয়। তাহলে কি এস কখনো কখনো আমরা দেখি উদ্দেশ্যও থাকে, কখনো কখনো বিধেয়তেও থাকতে দেখি। তাহলে এম কি দুটো প্রধান এবং অপ্রধান, অর্থাৎ দুটি হেতু বাক্যেতেই থাকবে, অন্য কোথাও অর্থাৎ সিদ্ধান্তেতে এম থাকবে না। এম এর অবস্থানটা এখানে এরকম, এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে, চারটে এখানে সম্ভাব্য স্থান, সেই অনুযায়ী চারটে আমাদের সংস্থা, বোঝা গেছে। এরপর এর কিছু নিয়ম আছে, এটা আমি সমস্যা হয়ে যাচ্ছে, তো এটাকে না হলে রুমাল ইউজ করতে হবে, হচ্ছে মোটামুটি এটা পর্যন্ত ঠিক আছে। এরপর ন্যায়ের গঠন করার নিয়ম আছে, সেই নিয়মগুলো 10টা নিয়ম, মূলত 7টা নিয়ম মূল প্রধান। তো আমার যেটা প্রথমেই, যে এই সংস্থানের আলোচনাটাই আমি পরে যাচ্ছি। আমরা প্রথমে যে ন্যায়ের যে নিয়ম সেখানে যাচ্ছি, যে আমরা কিভাবে এটাকে গঠন করি। যে প্রত্যেকটি ন্যায়ে তিনটি পদ থাকবে, তিনটের কম নয়, তিনটের বেশি নয়, তাই তো। তো এখানে একটা উদাহরণ লিখে নিই। আরেকটা হচ্ছে সকল কবি হয় মানুষ, এ হবে সকল মরণশীল। যাই হোক, এরপর দেখো আমরা নিয়মগুলো একে একে যাই। নিয়ম যে নিয়মগুলি আছে পরপর পরপর, সেই এক একটি নিয়ম যদি না মানা হয়, তাহলে কিন্তু আমাদের কি হবে না, এক একটি দোষ উঠে। তো যাই হোক, যে একটি আদর্শ নিরপেক্ষ ন্যায়ে কি থাকে, তিনটি বচন থাকবে, তাই তো, তিনটি বচন থাকবে।
তিনটির কমও নয়, তিনটির বেশিও নয়। তো আমরা দেখেছি তিনটে বচন আছে, এটা একটা, এটা একটা, এটা একটা। এরপর এটার যদি কি বলে তিনটে বচনের বেশি হয়ে যায়, তিনটে বচনের যদি দুটো আশ্রয় বাক্য একটা সিদ্ধান্ত যদি না হয়, তখন কিন্তু সেটা নিরপেক্ষ ন্যায় হবে না। তো দ্বিতীয় নিয়ম যেটা, দ্বিতীয় নিয়মে তিনটি মাত্র পদ থাকবে, পদ বেশিও থাকবে না কম থাকবে না। আমরা বলেছি এটা এস, এটা পি, এটা পি, এটা এম, তিনটে পক্ষ, সাধ্য আর হেতুপদ। তো তিনটি পদ থাকবে। যদি তিনটের বেশি পদ থাকে তখন সেক্ষেত্রে কি হয়ে যাবে না চারি পদ ঘটিত দোষ হবে। আমরা দোষগুলো নিয়ে আমরা আলোচনা করছি যে যদি তিনটের বেশি পদ থাকে তখন কি হবে চারি পদ ঘটিত দোষ হবে। চারি পদ ঘটিত দোষ যে আমাদের তিনটের বেশি যদি পদ হয়ে যায়। তো যদি ধরো এটা কি যদি এরকম করি, সকল বুদ্ধিবৃত্তি সম্পন্ন মানুষ হয় মরণশীল, যদি আমরা এরকম করি তাহলেই দেখো এখানে মানুষ আর বুদ্ধিবৃত্তি সম্পন্ন মানুষ দুটো পদ আলাদা হয়ে যাচ্ছে। বা যদি আমরা এরকম করি যে সকল ভদ্র মানুষ হয় মরণশীল, দেখো তাহলে কিন্তু এখানে যদি কোনো একটা কিছু অ্যাড করে দিই তাহলে কিন্তু এটা চারি পদ ঘটিত দোষ, পদ তিনটের বেশি হয়ে যাচ্ছে, তাই তো? এরপর দেখো যে হেতুপদে দুটি আশ্রয় বাক্যের মধ্যে অবশ্যই একবার হেতুপদকে, মানে যদি আমরা এরকম বলি যে কোনো পদই আশ্রয় বাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি, এটা আগে বলি তারপরে হেতুপদটা বলছি। যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। এখানে দেখো এ বচনের কোন পদ ব্যাপ্য বলো, কেউ? উদ্দেশ্য পদ। তাহলে দেখো এই তিনটেই যেহেতু এ বচন, তিনটেরই উদ্দেশ্য পদ ব্যাপ্য। দেখো এমন কোনো জায়গা আছে যে যেখানে আশ্রয় বাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হয়ে গেছে? হয়নি। কবি আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়েছে, সেটা আমার দেখতে হবে, সরি সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে, এরপর দেখতে হবে আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়েছে কিনা। যদি হয় তাহলে এটা ঠিকঠাক আছে, যদি না হয় ঠিক নেই। তাহলে এটা আশ্রয় বাক্য ব্যাপ্য হয়েছে তাহলে ঠিক আছে। এরপর এই যে কোনো পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না, এটা অনুযায়ী আমার কিন্তু দুটো আমার দোষ হবে। একটা হচ্ছে অবৈধ পক্ষ দোষ, আর একটা হচ্ছে অব্যাপ্য সাধ্য দোষ, তাই তো? ইলিসিট মেজর, ফ্যালাসি অফ ইলিসিট মেজর, অব্যাপ্য সাধ্য দোষ, আর অবৈধ পক্ষ দোষ, ফ্যালাসি অফ ইলিসিট মাইনর। এই যে তোমার এটা হচ্ছে পক্ষ, এটা হচ্ছে সাধ্য। এরকম যদি হয় যে সাধ্য বাক্য কোথায় আছে? প্রধান আশ্রয় বাক্যে। সাধ্য পদ প্রধান আশ্রয় বাক্যে আছে, পক্ষপদ কোথায় আছে? অপ্রধান আশ্রয় বাক্যে, এই যে কবি। তো তাহলে এরকম যদি হতো এখানে যে আশ্রয় বাক্যে পক্ষপদ ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে, তাহলে কি হবে না অব্যাপ্য কি বলে অবৈধ পক্ষ দোষ, ফ্যালাসি অফ ইলিসিট মেজর মাইনর। আর সাধ্য পদ সেটা যদি হয় তাহলে কি হবে যে ফ্যালাসি অফ ইলিসিট মেজর বা অব্যাপ্য সাধ্য দোষ। এটা হলো। এরপর আরেকটা নিয়ম আছে, এখনো দেখো এম এর কাজ এখনো হয়নি। হেতু পদ যে দুটো আছে, প্রধান আশ্রয় বাক্য এবং অপ্রধান আশ্রয় বাক্য, দুটো আশ্রয় বাক্যে অন্তত পক্ষে একবার কি হতে হবে? ব্যাপ্য হতে হবে। দেখো এটা বৈধ যুক্তি, কেননা এখানে হেতু পদ একবার অন্তত ব্যাপ্য হয়েছে দুটো আশ্রয় বাক্যে। দুবারও ব্যাপ্য হতে পারে, সেটাও কোনো ব্যাপার নেই, কিন্তু আমার যে নিয়ম একবার অন্তত ব্যাপ্য হতে হবে, তাই তো? তো যদি ব্যাপ্য না হয় তখন কি হবে? অব্যাপ্য হেতু দোষ, তাই তো? যদি ব্যাপ্য না হয় তাহলে কি হবে? যে অব্যাপ্য হেতু দোষ, আনডিস্ট্রিবিউটেড মিডিল, অব্যাপ্য হেতু দোষ বা আনডিস্ট্রিবিউটেড মিডিল। যাই হোক,
এই গেল। এরপরও আমাদের আছে যে দুটি আশ্রয় বাক্য যদি নঙর্থক হয়ে যায়, দুটি নঙর্থক আশ্রয় বাক্য থেকে কোনো সিদ্ধান্ত নিশ্চিত হয় না। দুটি যদি এটা এরকম হয়ে যায়, নঙর্থক দুটোই যদি নঙর্থক হয়, ধরো এর বদলে যদি এরকম হয় যে ই ই, নঙর্থক অনেক অপশন হতে পারে, ই ও, দুটোই নঙর্থক, ও ই, তাই তো। তো এই ধরনের যদি থাকে ও ও, এগুলো যদি থাকে, এই ধরনের আশ্রয় বাক্য যদি থাকে, তাহলে সেখান থেকে কোনো সিদ্ধান্ত ড্র করবে না। বোঝা গেল? এরপর দেখো যে একটি আশ্রয় বাক্য যদি নঙর্থক হয় তাহলে সিদ্ধান্তটি নঙর্থক। দেখবে আমাদের সংস্থান বৈধমূর্তিতেও দেখবে আছে যে একটা যদি আশ্রয় বাক্য নঙর্থক হয় তাহলে সিদ্ধান্তটি অবশ্যই নঙর্থক হবে। এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে। যদি একটা নঙর্থক হয়ে যায়, এই যে নঙর্থক, এই যে নঙর্থক, এই যে নঙর্থক, তাহলে সিদ্ধান্তটি নঙর্থক। ই হতে পারে, ও হতে পারে, নঙর্থক যেটা। যাই হোক, তাহলে আমরা কি দেখলাম? দুটি নঙর্থক আশ্রয় বাক্য থেকে কোনো সিদ্ধান্ত টানা যাবে না। আরেকটা কি, যদি তাহলে নঙর্থক আশ্রয় বাক্য জনিত দোষ হয়ে যাবে। আর একটি আশ্রয় বাক্য যদি নঙর্থক হয় তাহলে সিদ্ধান্তটি অবশ্যই নঙর্থক হবে, তাই তো। এরপর দেখো দুটি আশ্রয় বাক্য যদি সদর্থক হয় একইভাবে, তাহলে সিদ্ধান্তটিও কিন্তু সদর্থক হবে। সিদ্ধান্তটিও কিন্তু সদর্থক হয়েছে। তাই দুটি আশ্রয় বাক্যের যদি দুটি সদর্থক হয় তাহলে সিদ্ধান্ত সদর্থক হবে। এটা এরকম, এটা অন্য আই আই, তাহলে এখানেও এ বা আই এরকম হবে। তো এর আরো অনেক ফাংশন আছে, বলছি। তাহলে দুটি যদি সদর্থক হয় সিদ্ধান্তটি অবশ্যই সদর্থক হবে। এর পরের নিয়ম, বিশেষ আশ্রয় বাক্য থেকে কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না। দুটো বিশেষ আশ্রয় বাক্য থেকে কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না। তো দুটো বিশেষ আশ্রয় বাক্য কেমন, যে আই আই হতে পারে, আবার আই ও হতে পারে, আবার ও আই হতে পারে, আবার ও হতে পারে, তবে দুটি বিশেষ হচ্ছে। তো এরকম হলে কি হয়, অপেক্ষ হেতু দোষ, আবার হচ্ছে আই ও ও আই এরকম হলে ওই দোষ সাধ্য দোষ, এবং ও হলে দুটি নঙর্থক আশ্রয় বাক্য জনিত দোষে দুষ্ট হয়। তাহলে কি, কোনো দুটি বিশেষ যদি আশ্রয় বাক্য হয় তাহলে সিদ্ধান্ত টানা যাবে না, সেক্ষেত্রে দোষ ঘটবে। কি কি দোষ ঘটবে? আই এর ক্ষেত্রে অব্যক্ত হেতু দোষ ঘটবে, তোমার আই ও এর ক্ষেত্রে তোমার আই ও আর ও আই এর ক্ষেত্রে অবৈধ সাধ্য দোষ, এবং ও এর ক্ষেত্রে দুটি নঙর্থক আশ্রয় বাক্য জনিত দোষ আমরা আগেই দেখলাম। এরপর আরো দুটো আছে, যে একটি আশ্রয় বাক্য যদি বিশেষ হয় সিদ্ধান্তটি অবশ্যই বিশেষ হবে। তাহলে আশ্রয় বাক্যের মধ্যে একটা যদি আই হয়ে যায় বা ও হয়ে যায়, ও হয়ে গেলে সিদ্ধান্তটিও নঙর্থক হবে, সেটা মনে রাখতে হবে, আগেই হয়েছে। একটা যদি বিশেষ হয়ে যায় তাহলে সিদ্ধান্তটিও কিন্তু আই বা ও এরকম, বোঝা গেল, বিশেষ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে সম্ভাব্য কি হতে পারে, এ আই হতে পারে, আই এ হতে পারে, এ ও ও এ ই আই, আই ই ও ও ই, এগুলো হতে পারে। দেখো একটা বিশেষ, তাহলে সিদ্ধান্ত অবশ্যই সেক্ষেত্রে কি বিশেষ হবে। তো যাই হোক, যদি এআই এবং আই এর ক্ষেত্রে কি না, একটি মাত্র উভয় আশ্রয় বাক্যই কি একটি মাত্র পদকে ব্যাপক করে, তো সেই ব্যাপক পদটি নিশ্চয়ই হেতুপদ হবে, নইলে অব্যাপক হেতু দোষ দেখা দেবে। তো যাই হোক, এগুলো আমরা যখন আমরা প্রত্যেকটা করবো তখন আমরা দেখবো নিয়মগুলো। আরেকটা প্রধান আশ্রয় বাক্য বিশেষ এবং অপ্রধান আশ্রয় বাক্য নঙর্থক কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যায়। প্রধান আশ্রয় বাক্য বিশেষ হচ্ছে কি আই বা ও, এরকম যদি হয়, বিশেষ মানে তুমি আই আর ও ধরো, অপ্রধান আশ্রয় বাক্য আবার ও বা ই ধরো, তাহলে কি হবে, সেখান থেকে কোনো সিদ্ধান্ত পাওয়া যাবে না। আচ্ছা, একটা নিয়ে আসি, জাস্ট একটু 1 মিনিট ওয়েট।
তাহলে 10টা নিয়ম আমরা দেখলাম। 10টা নিয়ম হচ্ছে কি, পরপর যদি আমরা বলতে থাকি, একটি থাকবে, 3টে বচন থাকবে, 3টে পদ থাকবে, 3টের বেশিও নয় কম নয়। তো যে পদ এই কি বলে ভিডিওটা হচ্ছে যে দুটি হেতু পদে আশ্রয় বাক্যে একবার অন্তত ব্যাপ্য হতে হবে। চতুর্থ কি না, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সেটা সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না, মানে কোনো পদই আশ্রয় বাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। দুটি নমর্থক আশ্রয় বাক্য থেকে কোনো সিদ্ধান্ত নিশ্চিত হয় না। একটি আশ্রয় বাক্য নমর্থক হলে সিদ্ধান্তটি অবশ্যই নমর্থক হবে, আর সিদ্ধান্তটি নমর্থক হলে একটি আশ্রয় বাক্য অবশ্যই নমর্থক। দুটি আশ্রয় বাক্য যদি সদর্থক হয় তাহলে সিদ্ধান্তটি অবশ্যই সদর্থক হবে। দুটি বিশেষ আশ্রয় বাক্য কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না, এটা তো বলা হলো। আর কি, একটি আশ্রয় বাক্য বিশেষ হলে সিদ্ধান্তটি বিশেষ হবে। আর কি, প্রধান আশ্রয় বাক্য বিশেষ এবং অপ্রধান আশ্রয় বাক্য নমর্থক হলে সেখান থেকে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যায়, তাই তো। এরপর দেখো, প্রত্যেকটি যে দোষ, আমাদের মূল যে প্রধান দোষ, এগুলো নিয়েও আমাদের আলোচনা করা হয়েছে। তো পার্ট 2, যে কি কি দোষ আমি যেগুলো বললাম সেগুলোই। প্রথম যেটা বলা হয়েছিল যে ন্যায়ে কেবলমাত্র 3টেই পদ থাকবে, 3টের বেশি যদি থাকে তাহলে 4 পদ ঘটিত দোষ। তো এখানে যদি এটা দেখতে পাচ্ছ, এটা লেখার দরকার নেই। টেবিল হয় এমন যা মাটি স্পর্শ করে আছে, আমার হাত হয় এমন যা টেবিল স্পর্শ করে আছে, আমার হাত হয় এমন যা মাটি স্পর্শ করে আছে। দেখো এখানে এসপি আমার হাত হয় এমন যা মাটি স্পর্শ করে আছে, আমার হাত হয় এমন, আমার হাত হয় এমন, দেখো এস ঠিকই আছে। তো মাটি স্পর্শ করে আছে, মাটি স্পর্শ করে আছে, এটা পি একই আছে। কিন্তু দেখো এম এর ক্ষেত্রে এখানে টেবিল হয়, শুধু টেবিল, এখানে টেবিল স্পর্শ করে আছে। তাহলে এখানে এই টেবিল আর টেবিল স্পর্শ করে আছে, এটা তো এক নয়, দুটো ভিন্ন। তার জন্য এখানে কি হয়েছে, 4টে পদ হয়ে গেছে 3 পদের জায়গায়, তাই 4 পদ ঘটিত দোষ। তারপর অব্যাপ্য হেতু দোষ। অব্যাপ্য হেতু দোষ বললাম যে আশ্রয় বাক্যের ব্যাপ্য না হয়ে কোনো পদই সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে। ও সরি, আমি এটা হেতু দোষের কথা বলছি, যে দুটি আশ্রয় বাক্যে হেতু পদকে অন্তত পক্ষে একবার ব্যাপ্য হতে, তাই তো। তো দেখো এটা যে এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, যোগী হয় বিপ্লবী, অরবিন্দ হয় বিপ্লবী, অরবিন্দ হয় যোগী। এ বচনের কোন পদ ব্যাপ্য? উদ্দেশ্য পদ ব্যাপ্য। তাহলে এখানে দেখো অরবিন্দ, অরবিন্দ, ঠিক আছে, এখানে ব্যাপ্য হয়েছে, এখানেও ব্যাপ্য হয়েছে। তো লিখা এখানে দেখো শুধুমাত্র ব্যাপ্য কি অরবিন্দ এবং অরবিন্দ, কিন্তু আমার এখানে দেখতে হবে এই এই যে পরের কনসেপ্ট, সেখানেও ভুল নেই, কিন্তু অব্যাপ্য হেতু দোষ ঘটেছে, কেননা 3টেই এ বচন, এই যোগী ব্যাপ্য, অরবিন্দ ব্যাপ্য। তো এখানে বিপ্লবী ব্যাপ্য নয়, এখানেও বিপ্লবী ব্যাপ্য নয়। তাহলে আমাদের নিয়মে কি ছিল, অব্যাপ্য হেতু দোষে হেতু অবশ্যই আশ্রয় বাক্য দুটির মধ্যে একবার ব্যাপ্য হতে হবে, কিন্তু হয়নি, তাহলে অব্যাপ্য ঘটেছে। এরপর দেখো অবৈধ পদোষ। কোন পদই আশ্রয় বাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। এরকম যদি হয় তাহলে দেখো, সকল মানুষ হয় জীব যারা ভুল করে, সকল মানুষ হয় প্রাণী, সকল প্রাণী হয় জীব যারা ভুল করে। তো তাহলে এখানে 4 পদ ঘটিত দোষের কোনো সম্ভাবনা নেই। মানুষ মানুষ, প্রাণী প্রাণী, জীব জীব। আমি বলেছিলাম দেখো এস, এইখানে প্রাণীটা হচ্ছে এস, আর জীব যারা ভুল করে এটা হচ্ছে পি। তো এই এস এবং পি, দেখো আমার এইটা কি আমি বলেছিলাম যে এটা উদ্দেশ্যেও থাকতে পারে, অপ্রধান আশ্রয় বাক্যের বিধেয়ও থাকতে পারে, সেটা সমস্যা নেই। তো সেই অনুযায়ী দেখো আমাদের এম, সেটারও দেখো চেঞ্জ হয়েছে, এম এর কোনো দোষ এখানে নেই। মানুষ মানুষ একবার ব্যাপ্য হওয়ার কথা দুবারই ব্যাপ্য হয়েছে। যারা ভুল, এখানেও ব্যাপ্য নয়, অতএব আশ্রয় বাক্যে ব্যাপ্য না দেখা।
কিন্তু দেখো এখানে প্রাণীটি যেহেতু ব্যাপক সিদ্ধান্তে, তাই অবশ্যই দেখতে হবে আশ্রয় বাক্যে ব্যাপক হয়েছে কিনা। ব্যাপক হতে হবে তাকে, আশ্রয় বাক্যে ব্যাপক না হয়ে সিদ্ধান্তে ব্যাপক হতে পারবে না আমাদের। কিন্তু দেখো প্রাণী বাক্যে ব্যাপক হয়নি, কিন্তু সিদ্ধান্তে ব্যাপক হয়েছে। তাহলে এটা অবৈধ পক্ষদোষ। অবৈধ সাধ্যদোষ তার ক্ষেত্রেও একই, শুধু সেটা সাধ্য পদের ক্ষেত্রে। এখানে বজেন্দ্রনাথ শীল আছে, বজেন্দ্রনাথ শীল আছে, এটা এম। এখানে দার্শনিক এটা হচ্ছে কি সাধ্য পদ, তাই তো। আর এখানে হেতুপদ হীরালাল হালদার। তো বিখ্যাত দার্শনিক, এটা সাধ্যপদ। তো এই যে সাধ্যপদ সেটা কি, আর এখানে সাধ্যপদ। তাহলে এখানে ই বচনের কোন পদ ব্যাপক? বলো। ওই পদ ব্যাপক, তাই তো। না তাহলে তো এটা, হ্যাঁ যুক্তিটা ভুল আছে, তাই তো। না এটা হচ্ছে যে এটা যুক্তিটা ভুল আছে, বুঝলে। আমি একটা অন্য যুক্তি আমি বলছি, যে ধরো আমি সাধ্যদোষ একটা বলে দিচ্ছি। সকল কুকুর হয় স্তন্যপায়ী, যদি এরকম দিই যে অবৈধ সাধ্যদোষ, এটা যুক্তিটা ভুল আছে। দুটোই ও ই কেন হবে? বজেন্দ্রনাথ শীল হন বিখ্যাত দার্শনিক, আর এটা ই বচন হবে, ঠিক আছে। এটা ই বচন দিয়ে বজেন্দ্রনাথ শীল, এটা এ বচন হবে। তাহলে ঠিক আছে, এ বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য, ই বচনের উভয় পদ ব্যাপ্য। তো দুটো ই বচন, এটা কোনো, হ্যাঁ এটাও ই বচন, তাহলে এটা হবে এ। এটা একটু ঠিক করে নাও তো। যাদের কাছে বই বা জেরক্স আছে তারা ওটা ঠিক করে নাও। তাহলে দেখো এইটা এ বচন হওয়ায় উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ ব্যাপ্য নয় বিখ্যাত দার্শনিক। কিন্তু এখানে বিখ্যাত দার্শনিক ব্যাপ্য, কেননা ই বচনের উভয় পদ ব্যাপ্য। তো তাহলে আশ্রয় বাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে, অতএব কি এখানে অবৈধ সাধ্যদোষ। বোঝা গেল। এরপর নঙর্থক আশ্রয় বাক্যজনিত দোষ। আমরা আমাদের যে নিয়ম 5 বা 6 নম্বরে, হ্যাঁ বল, হ্যাঁ বলো। হ্যাঁ ওই হিসাবেই আমাদের ওই যে আমাদের ধরো এই যে আমাদের এটা এটা কি আমাদের সংস্থান, আমরা একটু পরেই পড়াবো। এই সংস্থানের কানেক্টরে থাকবে এম। এম এম তাহলে হেতুপদ প্রধান আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদেও থাকতে পারে, বিধেয় পদেও থাকতে পারে। আবার হচ্ছে অপ্রধান আশ্রয় বাক্যের উদ্দেশ্য থাকতে পারে, বিধেয় থাকতে পারে। কিন্তু যেখানেই থাকুক না কেন তাকে একবার হতে ব্যবহার, এটা হচ্ছে নিয়ম। তো যাই হোক, এটা মুছে রাখি কিছু লিখতে হলে। তো এরপর যেটা নঙর্থক আশ্রয় বাক্যজনিত দোষ, যে দুটি আশ্রয় বাক্য যদি নঙর্থক হয় তাহলে সেটা কি হবে, সেখানে নঙর্থক আশ্রয় বাক্যজনিত দোষ হবে, তাই তো। তো নঙর্থক আশ্রয় বাক্যজনিত দোষে দুষ্ট হবে, এবং সেটা দোষ দুষ্ট মানে অবৈধ। কোন পশু নয় মানুষ, কোন মানুষ নয় চতুষ্পদী, কোন পশু নয় চতুষ্পদী, তিনটেই দেখো আশ্রয় বাক্য কি আমার দুটোই নঙর্থক। এখানে আবার অন্য কিছু কম্বিনেশন হতে পারতো, সেটাও কোনো সমস্যা ছিল না। যেমন হচ্ছে নঙর্থকে তোমার এও আছে, কি বলে ও আছে, ইও দিয়েও যদি থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আমার নঙর্থক আশ্রয় বাক্যজনিত দোষ ঘটতো। তো যাই হোক, তো তাহলে এরপর যেটা আরেকটা আছে যে এই মোটামুটি এগুলোই। এরপর যেগুলো আছে আরো আমাদের ওই যখন সংস্থানগুলো যখন আমি করতে যাব তখন আমাদের হবে। তাহলে আমাদের যেগুলো মূল নিয়মটা কি,
যে এখান থেকে তিনটে পদ থাকবে, তিনটে বচন থাকবে। পদ যদি বেশি হয় 4 পদ হয়ে যাবে। হেতু পদকে একবার অবশ্যই ব্যাপক হতে হবে, যদি ব্যাপক না হয় তাহলে অব্যপ্ত হেতুদোষ হয়ে যাবে। আবার আশ্রয় বাক্যে ব্যাপক না হয় সিদ্ধান্তে ব্যাপক যদি হয়ে যায়, সেটা যদি পক্ষ পদের ক্ষেত্রে হয়ে যায় তাহলে সেটা অবৈধ পক্ষ দোষ। অবশ্যই সাপদের ক্ষেত্রে যদি হয়ে যায় কি বলে অবৈধ তোমার সাধ্য দোষ হয়ে যাবে। তো এই হচ্ছে তোমার নিয়ম। এছাড়া যেগুলো নিয়ম আছে এগুলো মূলত এটা। আরেকটা হচ্ছে নমর্থক আশ্রয় বাক্য জনিত দোষ, এগুলো মূলত থাকে। এছাড়াও যেগুলো থাকে সেগুলো ওগুলোর মধ্যেই অন্তর্ভুক্ত। দেখো এই যে দুটি বিশেষ আশ্রয় বাক্য থেকে কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না, এটা আমরা টেস্ট করার সময় অটোমেটিক্যালি বুঝে নেব। এগুলো আলাদা করে মনে রাখার দরকারও নেই, ওখানে টেস্ট করলে ফেললেই ফিগারে ফেললেই বোঝা যাবে। দুটি আশ্রয় বাক্য যদি সদর্থক হয় তাহলে সিদ্ধান্তটি অবশ্যই সদর্থক হবে, তাই তো? এবং এই একটি আশ্রয় বাক্য বিশেষ হলে সিদ্ধান্তটি বিশেষ হবে। তারপরে প্রধান আশ্রয় বাক্য বিশেষ এবং অপ্রধান আশ্রয় বাক্য নমর্থক হলে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যায় না। এগুলো কি, এগুলো আমরা ওখানেই যখন আমরা স্ট্রাকচারে ফেলবো তখন আমরা এগুলো বুঝে যাবো। মূলত এই প্রথম 5টা 6টা এটা হচ্ছে মূল এই ন্যায়ের নিয়ম। তো যাই হোক, এরপর আমাদের যে বৈধমূর্তি যে আমাদের আছে, তো সেই বৈধমূর্তি সম্পর্কে আমরা ইয়ে করতে পারি। আর কিছু আমরা করতে পারি। কিছু টেস্ট করবে আমি দেবো? দু একটা করবে? দিলে ভালো হয়, দু একটা করো, তারপরে আমি কিছু ইয়ে পাঠিয়ে দেবো, ঠিক আছে? দাঁড়ো আমি একটা অন্য মোবাইল থেকে তোমাদের পাঠাচ্ছি, ঝপাঝপ করবে। মানে অত কিছু করার দরকার নেই, জাস্ট এটা বলো তো, দেখো আমি গ্রুপে পাঠিয়েছি। পেয়েছো? হ্যাঁ বলো বলো। এটা বৈধ যুক্তি, কেননা এটাই কোনো এ হচ্ছে, তাই তো? তারপরে দ্বিতীয়টা, দ্বিতীয়টা কি হচ্ছে? ভালো করে দেখো, দেখো এখানে প্রধান আশ্রয় বাক্য আছে কি ই আছে, অপ্রধান আশ্রয় বাক্য আই আছে, তারপরে
সিদ্ধান্ত আছে ও। এখানে পক্ষপদ কোনটা? মানুষ। আবার হচ্ছে যে সাধ্যপদ কোনটা? রাজা। আর হচ্ছে যে গরিব, ওটা কি না হেতুপদ। এরপর দেখো ই বচনের কোন পদ ব্যাপ্য? উভয় পদ। আর হচ্ছে কি আই বচনের কি দেখো কোনো পদই ব্যাপ্য নয়। আর ও বচনের তোমার বিধেয় পদ ব্যাপ্য। তাহলে ও বচনের বিধেয় পদ ব্যাপ্য রাজা আগে দিতে হবে, কেননা কোনো আশীর্বাদকে ব্যাপ্য নয় সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। তো আমার আশীর্বাদ ব্যাপ্য হয়েছে, সিদ্ধান্ত ব্যাপ্য হয়েছে, তাই তো। আর তোমার এখানে মানুষের কোনো প্রশ্ন উঠে না, সিদ্ধান্তে ব্যাপ্য। আর গরিব, গরিবের হেতু একবার ব্যাপ্য হয়েছে কি আমাদের দেখতে হবে, যে এর হচ্ছে যে দুটো পদই ব্যাপ্য আর আয়ের তোমার কোনো পদই ব্যাপ্য নয়। যখন ইটাতে ব্যাপ্য হয়েছে তাহলে এটাও কিন্তু বৈধ, তাই তো। এটাও বৈধ যুক্তি। একটা দিচ্ছি, এটা বলো। উত্তর উত্তর করে দেওয়া থাক না, এটা আমি তোমাদের করতে বলছি, বুঝতে পারছো কি? শুধু ওই অব্যাপ্য, ভালো করে দেখো। এটা হচ্ছে এটা বলছো কোনো বৈজ্ঞানিক নয় কবি, এটা বলছো তো? কোনো বৈজ্ঞানিক নয় কবি, এটার কথা বলছো? ভালো করে দেখো। হ্যাঁ, ওটা দেখো, কোনো কোনো সাহিত্যিক নয় বৈজ্ঞানিক। সাহিত্যিকটা কি এস, বৈজ্ঞানিকটা কি পি, সাধ্য। আর তাহলে সাহিত্যিক অবশ্যই অপ্রধান আশ্রয় বাক্যে থাকতে হবে, আছে তো। আর হচ্ছে বৈজ্ঞানিকটা প্রধান আশ্রয় বাক্যে থাকবে, সেটা আছে। আর কবি দেখো দুটো আশ্রয় বাক্যে থাকবে এবং দুটো একবার ব্যাপ্য হতে হবে। কি উভয় পদ ব্যাপ্য, ব্যাপ্য হয়েছে, আয়তে ব্যাপ্য হয়নি। এরপর দেখো ও বচনের বিধেয় যেটা বৈজ্ঞানিক, বৈজ্ঞানিক কি ও বচনে বিধেয় পদ ব্যাপ্য। আর এটা তাহলে ব্যাপ্য হয়েছে, তাহলে আমাকে দেখতে হবে আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়েছে কি হয়নি। ই বচনের উভয় পদ ব্যাপ্য, তাহলে ই বচনে ব্যাপ্য হয়েছে, তাহলে আমার এখানে কোনো দোষ ঘটে না, তাই তো। আর সাহিত্যিক নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, কেননা এটা সিদ্ধান্তে ব্যাপ্য হয়। আরো কিছু নিয়ম দেখো, যে ই আই কি বলা হয়েছিল, আশ্রয় বাক্যের একটি যদি নমর্থক হয় তাহলে সিদ্ধান্ত অবশ্যই নমর্থক হবে। দেখো ই নমর্থক, হ্যাঁ। তারপরে আরেকটা বলা হয়েছিল আশ্রয় বাক্যের একটি যদি বিশেষ হয় তাহলে সিদ্ধান্ত বিশেষ হবে। দেখো দুটো এখানে খেটেছে, তাই তো। তাহলে এটা কিন্তু কোনো দোষ ঘটবে না। এগুলো দিলাম যে যাতে মোটামুটি তোমাদের একটু মানে পক্ষসাধ্য হেতু দোষগুলো ঠিকঠাক বুঝতে পারছো কিনা, ব্যাস তার জন্য। এরপর আমাদের যেটাই যেতে হবে, এরকম তোমাদের বিভিন্ন জায়গায় যদি উদাহরণ পাও, আমি আমার এখান থেকে কান্তিলাল বইটা থেকে টোটালটা আমি তোমাদের পিডিএফ করে দিয়ে দেবো ক্লাসের পর। এটাই খুব ভালো আছে, অন্যান্য বইতে অনেক ভুল থাকে, কিন্তু কান্তিলাল বইটা খুব ভালো করেছে। যাই হোক, এরপর আমরা বৈধ মূর্তিতে এগোই নাকি? দেখো আমাদের এই যে ন্যায়ের যুক্তিগুলো পাচ্ছি, অর্থাৎ নিরপেক্ষ ন্যায়গুলো পাচ্ছি, সেগুলো বৈধ না অবৈধ, সেগুলোর জন্য এই সংস্থান মূর্তিগুলো মনে রাখা কিন্তু আবশ্যক। এই সংস্থান কি অনুযায়ী হয়, এখানে হেতু পদ অবস্থান অনুযায়ী সংস্থান, সংস্থানটা অনুযায়ী হয় হেতু পদের অবস্থান অনুযায়ী। তো এই সম্পাদ্য উপপাদ্য এটা টেস্ট করার জন্য এগুলো আলাদা করে দরকার নেই। তো মূলত যে আমাদের প্রথম সংস্থান এটা কি হবে, প্রথম সংস্থান হবে উল্টো জেড, তাই তো। উল্টো জেড আমি বলেছিলাম এই
এম হবে কি এখানের এই কানেক্টরের জায়গাতে, তাই তো? আর আমি কি বলেছিলাম যে প্রধান আশ্রয় বাক্য এবং অপ্রধান আশ্রয় বাক্যের কি থাকবে, হেতুপদ থাকবে, সিদ্ধান্তে থাকবে না। তাহলে এটা ছাড়াও আরেকটা কি থাকছে, সিদ্ধান্ত থাকছে। সিদ্ধান্তে সর্বদাই কিন্তু এস আর পি, এস আর পি, তাই তো? এরপর তোমাকে সেই অনুযায়ী অবস্থান অনুযায়ী তোমাকে এটা করতে হবে। প্রধান আশ্রয় এম থাকবে, আর কি থাকবে, এই পি থাকবে। প্রধান আশ্রয় বাক্যে এম থাকবে, এম এর সময় কি থাকবে, এস থাকবে। এই হচ্ছে প্রথম সংস্থানের স্ট্রাকচার। এই প্রথম সংস্থানের যে স্ট্রাকচার সেটা অনেকগুলোতে, ধরো পরপর 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 আমরা যদি দিই তাহলে বারবারাতে কি আছে, এ এ এ, মানে কি প্রধান এবং অপ্রধান আশ্রয় বাক্য এ এবং সিদ্ধান্ত এ। সিলারেন্ট সেখানে কি ই এ ই। ডেরিয়াই এ আই আই। ফিরিও ই আই ও। এই দুটো, এগুলো কি প্রধান আর অপ্রধান আশ্রয় বাক্য, আর এইটা হচ্ছে সিদ্ধান্ত, লাস্টের প্রত্যেকটা সিদ্ধান্ত, তাই তো? এরপর আমরা ধরো এক একটা করে আমরা দেখব। যে আমরা যদি বলি, ধরো আমরা যদি দেখি যে এখানে এই স্ট্রাকচারটা এইটা আমি মুছছি না, সুবিধা হবে। যে দেখো তোমাদের একটা, আমি প্রথমেই দেখো এ দিয়ে সকল মানুষ হয় মরণশীল জীব, সকল কবি হয় মানুষ, সকল কবি হয় মরণশীল। দেখে দিচ্ছি তোমাদেরকে। এই যে প্রথম একটাই দেখো, এটা হচ্ছে বারবারার উদাহরণ। এ হয়ে এবং এটা যদি বিচার করে আমরা দেখি তাহলে দেখতে পাবো এর স্ট্রাকচারটাও সেটাও কিন্তু কি না ওই উল্টো জেড। দেখো মানুষ মানুষ হেতুপদ, তারপরে উপরে প্রধান আশ্রয় মরণশীল, এখানে কবি, লাস্টের সিদ্ধান্তে কবি মরণশীল, এসপি এসপি এস এম এই হচ্ছে, তাই তো? এবারে সিলারেন্ট বলতে দাও। আমি পাঠাচ্ছি পর পর পর, তাহলে তোমাদের সুবিধা হয়ে যাবে। এটা দেখো সিলারেন্ট, সিলারেন্ট হচ্ছে ই এ আর ই, ই ই এ আর ই। সিলারেন্ট দেখো এখানে পাইছে যে দেখো আমরা যদি উপর থেকে নিচ পর্যন্ত নামাই, সেম এই সেম ই এ আর ই। একটা যদি নঙর্থক তাহলে সিদ্ধান্ত অবশ্যই নঙর্থক হবে, রুলস মেনেছে। এর কি উদ্দেশ্য পদ বাক্য আর ই এর উভয় পদাক্ষ, তাহলে আশ্রয় বাক্যে কি আছে, এস আর পি আছে, এখানে কি আছে এস আর এম আছে, এখানে কি আছে এম আর পি আছে। তাহলে দেখো পি আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়েছে, সিদ্ধান্ত আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়েছে, সিদ্ধান্ত ব্যাপ্য হয়েছে, তাহলে এটাও ঠিক আছে। এস আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়েছে, সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে, এটাও ঠিক আছে। এম দুটো আশ্রয় বাক্যে একবার অন্তত ব্যাপ্য হয়েছে, তাহলে এটা বৈধমূর্তি ওই জন্য। তাহলে এটা গেল সিলারেন্ট। এরপর আছে আমাদের ডেরিয়াই এবং ফিরিও, ওই দুটো পাঠাচ্ছি আমি পরপর। দেখো এটা ডেরিয়াই, আছে ফিরিও। ডেরিয়াই, ডেরিয়াইতে কি ছিল,
না এ আই আই। দেখো এ আই আই এখানেও দেখো যে দুটির মধ্যে একটি যদি বিশেষ হয়ে যায় তাহলে সিদ্ধান্ত অবশ্যই বিশেষ হবে, তাই তো? এটা যদি আবার যদি এটা ফিরিওতে দেখো ই আই ও, দেখো দুটোর মধ্যে একটা যদি নঙর্থক হয় তাহলে সিদ্ধান্ত অবশ্যই নঙর্থক হবে, হয়েছে। দুটোর মধ্যে একটা যদি বিশেষ হয় তাহলে সিদ্ধান্ত বিশেষ হবে, হয়েছে। এরপর আমরা যদি ওই এসপিএম দিয়ে এটা দেখি তাহলেও কিন্তু এটা মানে ইয়ে হবে না, তোমার এটা খাটবে। কেননা আমরা যদি ডেরিয়ায়ের ক্ষেত্রে দেখি সেক্ষেত্রে দেখব কি এর কি উদ্দেশ্য পদ ব্যাপ্য, আয়ের কি, আয়ের কোনো পদ ব্যাপ্য নয়, এখানেও ব্যাপ্য নয়। তাহলে আয়ের কোনো পদ ব্যাপ্য নয়, আয়ের কোনো পদ ব্যাপ্য নয়। তাহলে দেখো এখানে এম যেটা আছে এখানে এখানে এম থাকবে প্রথম সংস্থান, এম এর একটাতে ব্যাপ্য হয়েছে। আর এখানে যে নিয়মটা যে আশ্রয় বাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না, তাহলে আশ্রয় বাক্যে কোনোটা তো ব্যাপ্য হয়নি, তাহলে সিদ্ধান্তে ব্যাপ্য হলো কি না হলো আমার দেখার দরকার নেই, তাহলে এটা বৈধ। বোঝা গেল? প্রত্যেকটাই এইভাবে হবে। তো যাই হোক, এইভাবে সংস্থানটা তাহলে নির্বাচিত হচ্ছে কিসের মাধ্যমে? সংস্থানটা হচ্ছে যে শুধুমাত্র এই এম এর অবস্থান অনুযায়ী। এসপি সিদ্ধান্তে এটা কিন্তু ফিক্সড, এটার কোনো পরিবর্তন হবে না, কিন্তু এই এম এর পরিবর্তন অনুযায়ী কিন্তু এটা বিভিন্নভাবে পরিবর্তন হবে। দ্বিতীয় সংস্থান কেমন? দ্বিতীয় সংস্থানটা এরকম হবে, এম এর অবস্থানটা হবে এই জায়গায়। তাহলে এম এই জায়গায় হয়ে গেলে এখানটা কি হবে বলো? দেখতে পাচ্ছ নিশ্চয়ই প্রধান আশ্রয় বাক্যের এম ছাড়া আর কি থাকবে? সাধ্যপদ পি, এখানে কি থাকবে? উপপদ এস, আর সিদ্ধান্তে এসপি, এটা ফিক্সড। তাহলে দ্বিতীয় যে সংস্থান স্ট্রাকচারটা হবে হেতুগত অবস্থান হচ্ছে এরকম, হেতুগত অবস্থানের জন্য সিদ্ধান্ত প্রত্যেক ক্ষেত্রে কিন্তু ফিক্সড প্রত্যেক সংস্থান। তো এখানে কি আছে দ্বিতীয় সংস্থানে? সিসারি আছে, ই এ ই, ইয়ে কেমিস্ট্রিস আছে এ ডবল ই, ফেস্টিনো আছে ইআইও, আর কি আছে ব্যারকো মানে এ ও ও। দেখো প্রত্যেকটির ক্ষেত্রে ইএই একটা নঙর্থক হয়েছে, দেখো সিদ্ধান্ত নঙর্থক। এখানে দেখো একটা নঙর্থক হয়েছে, সিদ্ধান্ত নঙর্থক। দেখো এখানে দেখো নঙর্থক আছে, সিদ্ধান্ত নঙর্থক হয়েছে, একটা বিশেষ আছে দেখো সিদ্ধান্ত বিশেষ ও বিশেষ। আর এখানেও দেখো আশ্রয় বাক্য দুটোর মধ্যে একটা কি বিশেষ, বিশেষ হয়েছে, নঙর্থক সিদ্ধান্ত নঙর্থক হয়েছে। দেখো প্রত্যেকটিতেই আমাদের যে রুলস ন্যায়ের সেটা কিন্তু লঙ্ঘিত হয়নি এইটাতে। এরপর আমরা যদি প্রত্যেকটি এইভাবে পরপর বিচার করে দেখি, ধরো আমরা প্রথমটা যদি ধরো ই এ ই, এটা যদি নিই, ই এ ই, ধরো উপরে প্রধান আশ্রয় বাক্য ই, তারপরে এ, তারপরে আবার ই। এর কি দুটোই ব্যাপ্য, এর কি উদ্দেশ্য ব্যাপ্য, এর কি হবে দুটোই ব্যাপ্য। তাহলে আমার দ্বিতীয় সংস্থান কেমন হবে? স্ট্রাকচারটা এরকম হবে, এস পি এম এম এস পি। দেখো এখানে এস কি হয়েছে ব্যাপ্য, তাহলে আমাকে দেখতে হবে আশ্রয় বাক্যে ব্যাপ্য কিনা, ব্যাপ্য, ঠিক আছে। এম দুটোর মধ্যে দেখো একটা ব্যাপ্য ই আছে, ই এর উভয় পদ ব্যাপ্য, তাহলে এটাও ঠিক আছে। পি এর ক্ষেত্রে ব্যাপ্য হয়েছে, তাহলে দেখতে হবে আশ্রয় বাক্যে ব্যাপ্য কিনা, ব্যাপ্য, তাহলে এর কোনো দোষ নেই, তাহলে এটা বৈধ রূপ। এটা কি দ্বিতীয় সংস্থানের বৈধ রূপ। প্রথম কি না এটা হচ্ছে সিসারি। তো যাই হোক এইভাবে প্রত্যেকটি হবে। তো যাই হোক একইভাবে তৃতীয় এবং চতুর্থ সংস্থানে অত আর আলোচনা করছি না, মূল কথাগুলো। আরেকটা হচ্ছে অস্তিত্বমূলক দোষের কথা আছে, সেইটা বলবো, তারপর ভেন ডায়াগ্রামে চলে যাবো যে এইগুলো কি করে ভেন ডায়াগ্রামে টেস্ট করতে হবে।
মূল কথা এগুলো, এটা তোমরা যত প্র্যাকটিস করবে তাহলেই হবে। লাস্ট ইউজ হয়েছে 2021, তারপর ইউজ হচ্ছে, অবস্থা খারাপ। এরপর দেখো যে তাহলে আমার দ্বিতীয় সংস্থান হল, প্রথম সংস্থান এটা ছোট করে লিখে রাখি উল্টো জেড, দ্বিতীয় সংস্থান উল্টো জেডের মুখটা যেদিকে সেদিকে থাকবে, সহজে মনে রাখা। একইভাবে তৃতীয় সংস্থান এটা ঠিক উল্টো, চতুর্থ সংস্থান সোজা জেড, তাই তো। তো তৃতীয় সংস্থানে কি আমরা প্রথম এবং দ্বিতীয় দেখলাম, এগুলো তোমরা ইয়ে করতে করতে প্র্যাকটিস করতে করতে আরো সুবিধা হবে। তৃতীয় সংস্থানে আছে এ আই আই, AAI, EAO, EIO, IAI, OAO, ডারাপ্টি, ডাটিসি, ফিলাপটন, ফেরিসন, ডিসামিস, বোকার্ডো, এটা হচ্ছে তৃতীয় সংস্থান এইটা। তাহলে এখানে তৃতীয় সংস্থান হলো কি হবে, এস পি, এমটা কোথায় থাকবে এখানে, আর পিটা কোথায় যাবে, প্রধান আশ্রয় বাক্যে, এসটা কোথায় যাবে, অপ্রধান আশ্রয় বাক্যে। ঠিক একই চতুর্থ সংস্থানে এখানে কি এমটা কোথায় থাকবে, এখানে এই দুটিতে এম থাকবে, এটা প্রধান আশ্রয় বাক্য, এটা অপ্রধান আশ্রয় বাক্য। আর এখানে কি এসপি সেম, তাহলে এখানে এস কোথায় থাকবে, অপ্রধান আশ্রয় বাক্যে, পিটা হচ্ছে প্রধান আশ্রয় বাক্য। ঠিক একই হবে, আমরা তো এগুলো করে আসলাম। এস পি, এটা হচ্ছে যে এস, এটা পি, এটা এম, এটা এম, এটা এস, এটা পি, এস পি। এইভাবে আমাদের টোটাল হচ্ছে কি, আমাদের বৈধ মূর্তির সংখ্যা কটা না, টোটাল হচ্ছে 19টা। তো তৃতীয় সংস্থান কি, ডারাপ্টি, ডাটিসি, ফিলাপটন, ফেরিসন, ডিসামিস, বোকার্ডো। আর চতুর্থ যেটা, সেই চতুর্থ হচ্ছে তোমার ব্রাহ্মণটিভ, কেমিনিস, দাঁড়াও, হ্যাঁ, ব্রাহ্মণটিভ, কেমিনিস, ডিমারিস, ফিসেপো, ফেরিসন, ফ্রেসিসন, ফেরিসন নয়, ফ্রেসিসন, ব্রাহ্মণটিভ, কেমিনিস, ডিমারিস, ফিসাপো, ফ্রেসিসন। তো এটা এই সকলগুলো, এগুলো প্রত্যেকটা ধরে ধরে এ করছি না, প্রত্যেকটার বৈধ মূর্তিগুলো তোমরা দেখতে পাবে। যে এবারে এখানে আরেকটা কথা আছে, এই স্ট্রাকচারে যদি পাও, এরকম স্ট্রাকচার যদি হয় তাহলে প্রথম, এরকম স্ট্রাকচারে যদি পাও দ্বিতীয়, এরকম স্ট্রাকচারে যদি পাও তাহলে তৃতীয়, এরকম স্ট্রাকচারে যদি পাও চতুর্থ। আরেকটা কথা বলে দিই, শুধুমাত্র যখন কোন সংস্থানের বৈধ মূর্তি জানতে চাইবে তখনই, সেই জন্যই আমাদের ওই পাঁচটি যেগুলো মনে রাখা হবে, তো এগুলো মনে রাখতে হবে। তাছাড়া বাকি সব ক্ষেত্রে ওই ন্যায়ের যে নিয়ম আছে, ওর ওই প্রথম 5টা 6টা নিয়ম মনে রাখলেই তুমি বলে পারবে যেটা বৈধ অবৈধ কি দোষ দিতেছে। এই প্রশ্নে আবারগুলো বলে দিই, যে পুরোটাই দেখো কি করছো না, তুমি একটা যুক্তি টেস্ট করছো। সেখানে কি প্রথম নিয়ম 3টে বাক্য থাকবে, বাক্য 3টে, প্রত্যেকটি দেখো 3টে বাক্য। আবার কি 3টি পদ থাকবে, এস পি এম 3টি পদ থাকবে। আবার কি হবে, 4টি যদি পদ হয়ে যায় তাহলে 4 পদ ঘটিত দোষ হয়ে যাবে। আবার ধরো কোনো পদই আশ্রয় বাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না, সেটা প্রত্যেকটি ক্ষেত্রে সেম। এবং সেটি কি হবে না, আমাদের দেখে নিতে হবে আশ্রয় বাক্যে কোন পদটি ব্যাপ্য হয়েছে কিনা। কোনো পদ যদি ব্যাপ্য হয় তাহলে সঙ্গে সঙ্গে দেখতে হবে সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে কিনা, এবং সিদ্ধান্তে যদি ব্যাপ্য হয় সঙ্গে সঙ্গে আমাদের আশ্রয় বাক্য দুটিতে এই এস হলে অপ্রধান আশ্রয় বাক্য, পি হলে প্রধান আশ্রয় বাক্যে চলে যেতে হবে, দিয়ে দেখতে হবে সেখানে ব্যাপ্য হয়েছে কিনা। যদি ব্যাপ্য হয় তাহলে সেটা ঠিক আছে, বৈধ, আর যদি ব্যাপ্য না হয় অবৈধ। ওটাতেও হলো না, আরো দেখতে হবে কি এম, হেতুপদ কি একবার ব্যাপ্য হয়েছে দুটোতে, যদি একবার ব্যাপ্য হয় তাহলে ঠিক আছে। আরো কিছু দেখতে হবে আমাদের, যে ওই নিয়মগুলো, যে দুটোর যদি একটা যদি বিশেষ হয়ে যায় তাহলে সিদ্ধান্তটিও কি হবে, বিশেষ হবে। আবার কি হবে, দুটোর মধ্যে একটা যদি নঙর্থক হয়ে যায় তাহলে সিদ্ধান্তটিও নঙর্থক হবে, তাই তো। আবার দুটোর আশ্রয় বাক্য যদি সদর্থক হয় তাহলে সিদ্ধান্তটিও সদর্থক হবে। দুটো আশ্রয় বাক্য যদি
নঙর্থক হয় সেখান থেকে কোনো সিদ্ধান্ত টানা যাবে না, নঙর্থক আশ্রয় বাক্যজনিত দোষ, তাই তো। তো আর কি থাকবে না, দুটোর যদি কোনো একটি যদি বিশেষ হয় তাহলে সিদ্ধান্ত বিশেষ হবে, ওটা মনে হয় বললাম। আর আরেকটা হচ্ছে যে তোমার আরেকটা কি নিয়ম ছিল মনে হচ্ছে, স্কিপ করে গেলাম, এতগুলোর মধ্যে একটাই নিয়ম আছে, আশ্রয় বাক্য বিশেষ হলে সিদ্ধান্তটি অবশ্যই বিশেষ হবে, একটি আশ্রয় বাক্য, হ্যাঁ দুটি বিশেষ আশ্রয় বাক্য, দুটি, যেমন নঙর্থক থেকে যেমন কোনো সিদ্ধান্ত টানা যাওয়া যাচ্ছে না, সেরকম দুটোই যদি বিশেষ হয়ে যায়, এতগুলো এ হতে পারে দুটোর থেকে, আই আই হতে পারে, আইও হতে পারে, ও হতে পারে, ও আই হতে পারে, দুটোই যদি বিশেষ হয় তাহলে সেখান থেকেও কোনো সিদ্ধান্ত টানা যাবে না। এই কটা নিয়ম শুধু মনে রেখো। যাই হোক, এখান থেকে তোমরা কি করবে, যেগুলো বিভিন্ন জায়গা থেকে পাবে সেগুলো টেস্ট করতে শুরু করবে, এবং এই শুধু স্ট্রাকচার অনুযায়ী কোনটা কোন সংস্থানের বৈধ মূর্তি সেইটুকু শুধু প্র্যাকটিস করো, তাহলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। এরপর যেটা আমাদের তোমার জায়গা, সেটা হচ্ছে যে আমাদের নিরপেক্ষ বচনের বুলীয় ভাষ্য, এবং এই বুলীয় ভাষ্য দিয়ে কিভাবে টেস্ট করা যাবে অতি সহজেই, এগুলো তোমাদের দু একটা দেব, আগে বুঝিয়ে দিই বিষয়টা। বলো। হুম হুম হ্যাঁ 19 করবে, এটা তো মূলত 19টা, এরপরে সেই 19টাকে বিভিন্ন মানে তার কি বলবো অবস্থান অনুযায়ী বিভিন্ন ভাবে বাড়ানো যায়। যেমন ধরো চারটে, আমার এখানে নোটসে দেখবে লেখা আছে যে এটা চারটে তোমার সংস্থানে কি বলে, প্রথমে হচ্ছে যে আশ্রয় বাক্য এবং প্রধান আশ্রয় বাক্য এবং অপ্রধান আশ্রয় বাক্য, তার সেই অবস্থান অনুযায়ী চারটে বিভাগ হতে পারে, সেটা চারটে হতে পারে, সেই চারটে থেকে আবার কি হতে পারে, 4 4 16 হতে পারে, তারপরে কি 16 থেকে আবার 4 ধরনের করে, 16 4 64 হতে পারে, 64 4 আবার 256 হতে পারে। তো এইভাবে এটা করা হয়েছে, কিন্তু মূলত বৈধ মূর্তি একেবারে যদি কি বলবো কমপ্লিট আমাদের মানে যেটা অযথা তো বেশি স্বীকার করা তো লাভ নেই, বাড়ানো প্রচুর যাবে, মূলত বৈধ মূর্তি কিন্তু 19টা, কিন্তু এই 19টা পরবর্তী ক্ষেত্রে অনেকে মানছে না, এই 19টা পরবর্তী, এটা প্রাচীনটা মানছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই 19টা বিষয়েও মতভেদ আছে, সেটা বলবো যে এই 19টার মধ্যে এটা ইয়ে করে রাখো, লিখে রাখো, প্রাথমিক প্রশ্ন যেটা সেটা 19টা বৈধ মূর্তি, কিন্তু 19টার ভেতরেও আবার অনেকগুলোর সমস্যা আছে, যে তোমার চারটে বৈধ মূর্তি আধুনিক যুক্তিবিজ্ঞানীদের মতে কি অবৈধ। কেন না, আধুনিক যুক্তিবিজ্ঞানীদের মতানুসারে সামান্য বচন থেকে বিশেষ বচনে উপনীত হওয়া যায় না, কারণ এর ফলে তারা অস্তিত্বমূলক দোষের কথা বলেছে। তো সেই চারটে মূর্তি কি কি, এক্সিস্টেন্সিয়াল ফ্যালাসি ঘটছে কোনগুলোতে, না ড্যারাপ্টি, দেখো ড্যারাপ্টিতে কি আছে না এ আই আই, আবার কি না ফিলাপটন, এটা হচ্ছে ই এ ও, তারপরে হচ্ছে ব্রাহ্মণটিপ, এ হ্যাঁ এ আই, এ হ্যাঁ এ আই, ঠিক, আমি ওটা এ আই আই করে দিয়েছি। তারপর হচ্ছে ব্রাহ্মণটিপ, ব্রাহ্মণটিপে হচ্ছে আই, এ আই, আর হচ্ছে যে ফিসাফো, ফিসাফো ই এ ও, ফিসাফো ই এ ও, এই চারটে
বৈধ মূর্তিকে বৈধ বলছেন না আধুনিক যুক্তিবিজ্ঞানীরা, তারা বলছেন কি যে 15টা, এই 4টে বাদ দিয়ে 15টা বৈধ মূর্তি তারা মানছেন। তাহলে সাধারণত যদি বলে বৈধ মূর্তি কটা, তাহলে হবে 19টা। যদি উল্লেখ করে দেয় আধুনিক যুক্তিবিজ্ঞানীদের মতে কটা তখন সেটা হবে 15টা। কেন না, এই 4টের জন্য, এই 4টে, কেননা তারা বলেন কোনো তোমার সামান্য বচন থেকে বিশেষ বচনে উপনীত হওয়া যায় না, তাই তো, সামান্য বচন থেকে বিশেষ বচনে আসা যায় না। সেই জন্য এই 4টে যে বৈধ মূর্তির কথা বলা হয়েছে প্রাচীন মতে, প্রাচীন যুক্তিবিজ্ঞানীরা যে বলেছেন সেগুলো কিন্তু অবৈধ হচ্ছে। কেননা এখানে প্রত্যেক ক্ষেত্রেই দেখছি সামান্য, ইয়েও সামান্য আশ্রয় বাক্য, সিদ্ধান্ত কি যে বিশেষ। দেখো, দুটি সামান্য আশ্রয় বাক্য, সিদ্ধান্ত বিশেষ। ইয়ে সামান্য আশ্রয় বাক্য, সিদ্ধান্ত বিশেষ। সামান্য আশ্রয় বাক্য, সিদ্ধান্ত বিশেষ। বোঝা গেল? তো এখান থেকে মোটামুটি এটাই। এরপর যেটা আমাদের হবে ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রাম মূল কথাগুলো এবং তার মাধ্যমে কিভাবে তোমার যুক্তির বৈধতা অবৈধতা বিচার করব সহজেই, সেটাও আমরা দেখতে পাবো। তো যাই হোক, মুছি। বেশ, এরপর যেটা যে আমাদের দেখো একটা টাইম পর্যন্ত এই নিরপেক্ষ বচনের বৈধতা বিচার, এই যে নিয়মটা, 10টা নিয়ম দেখি দেখা হতো, এবং সেই প্রসঙ্গে আমাদের যে বৈধ স্ট্রাকচার হেতুর অবস্থান অনুযায়ী, সেই অনুযায়ী দেখে বলে দেওয়া হতো লাস্টে যে তাহলে এটা বৈধ হয়েছে, এটা কোন সংস্থানের বৈধ মূর্তি। ওগুলো মুখস্থ করলেই দেখবে বুঝে যাবে যে কোন সংস্থানের কোনটি বৈধ মূর্তি, সেটা যে কোনটা হবে ব্রাহ্মণটিপ, কোনটা কেমিনিস, কোনটা বারবারা, কোনটা সিলারেন, কোনটা ডেরিয়ায়, এই হবে। এটাই ছিল। কিন্তু একটা টাইম পর, একটা সময়, যে তর্কবিজ্ঞানী জন ভেন 19বিংশ শতাব্দীতে তিনি একটা নতুন ব্যাখ্যার উপস্থাপনা করেন, সেটাকে বলা হচ্ছে যে বুলীয় ব্যাখ্যা। তো সেখানে কি করেন, যে এত কিছু তোমার নিরপেক্ষ বচনের বৈধতা বিচারের জন্য এত কিছুর প্রয়োজন নেই, শুধুমাত্র ছবি, কিছু ছবি মাধ্যমেই সেটা ব্যাখ্যা করা সম্ভব খুব সহজেই। তারা একটু দেখে নিই রেকর্ডিংটা হচ্ছে কিনা। বাবা, আজকে 1 ঘন্টা 6 মিনিট হয়ে গেল দেখতে দেখতে। তো সেই জন ভেন, তো তিনি একটা বুলীয় ব্যাখ্যা উপস্থাপনা করেন। তার জন্য যুক্তিবিজ্ঞানে সেই যে ভেন চিত্রের সাহায্যে তিনি ব্যাখ্যা করেছিলেন বলে সেটাকে বলা হচ্ছে ভেন ডায়াগ্রাম। তো তিনি কি করেন, তার কনসেপ্টটা কি না, ধরো আমি কোনো কিছুকে আমি বোঝাবো যে এস, তাই তো, শুধু ধরো এস বোঝাচ্ছি, আমি কি করে বুঝবো এস? আমি বোঝাবো যে এস নয়। এস নয় কোনটা না, এটা যদি আমি এস বলি তাহলে এটার বাইরের পুরোটা কি এস নয়। বোঝা গেল? এরপর এটা যদি আমরা দেখবে আমাদের এরকম একটা বক্স করি, কেন করি সেটাও জানতে হবে। যে আমাদের সম্ভাব্য বিশ্ব, ওটা হচ্ছে কি সম্ভাব্য বিশ্বের মধ্যে প্রেক্ষাপটে যখন দিই তখন সেটা কি, ধরো সম্ভাব্য বিশ্ব,
সেখানে এস কোনটা, আমি এস কোন একটা কিছুকে চিত্রিত করলাম, আমি বললাম মানুষ, সম্ভাব্য বিশ্ব আমার এত বড় ইউনিভার্স, ধরো এটা ইউনিভার্স, এখানে মানুষ অনেক কিছু আছে, তার মধ্যে মানুষ একটা শ্রেণী, এরকম প্রচুর শ্রেণী আছে, যেটা মানুষ বা যেটা গরু যেটা ছাগল সেটাকে সেটা বলে বাকি সবগুলোই কি সেটা নয়ের অন্তর্ভুক্ত হয়ে যাবে, সেই অর্থে। তো বোঝা গেল বিষয়টা? যে আমরা কোনো একটা কিছুকে বোঝাতে চাইছি, সেটা যদি আমি ধরো এখানে প্রচুর শ্রেণী আছে, প্রচুর শ্রেণী, আমি কোনো একটা পার্টিকুলার কোনো কিছুকে বোঝাবো, এইটাকে বোঝাবো, এইটার নাম হচ্ছে এস, ধরো এস, তাহলে এস নয় কোনগুলো, এগুলো সব এস নয়, তাহলে এস বার মানে এই এসটা বাদ দিয়ে বাকি পুরোটা, এগুলো সবই। তো এই অর্থে এরপর আমরা দেখি যে আরেকটা বিষয় বোঝানো হয়, যে শূন্য শ্রেণী, এমটি ক্লাস এবং অশূন্য, এরকম কথাটা আমাদের ইউজ করা হয়। তো তো আমাদের ধরো এরকম বোঝানো হতে পারে যে আবার এরকম বোঝানো হতে পারে, তাই তো, শূন্য এবং অশূন্য শ্রেণী। তো এস সমান শূন্য, এটা হচ্ছে শূন্য শ্রেণীকে কোনো এমটি ক্লাসকে, আর এস অসমান শূন্য মানে কি, যে অশূন্য শ্রেণী, সেই অর্থ। এই এস শূন্য শ্রেণী, এটা কিভাবে চিত্রিত করা যাবে, সম্ভাব্য বিশ্ব, সেখানে এস শূন্য শ্রেণী। আবার কি অশূন্য শ্রেণী, দেখবে আমরা কাটা দিয়ে বোঝাই, তাই তো, এটা নিশ্চয়ই দেখেছো বইয়ে। এরপর দেখো যে আমাদের বচন কটা, এ, ই, আই আর ও, চারটে বচন। চারটে বচনের আমরা কি করি না, আমাদের বুলীয় ভাষ্যের সিম্বল কি, এস পি বার সমান শূন্য। ই বচনের কোনটা না, এস পি সমান শূন্য। আই বচনের কোনটা, এস পি অসমান শূন্য। আর ও বচনের ক্ষেত্রে এস পি বার অসমান শূন্য, তাই তো। এরপর দেখো প্রত্যেকটির যদি আমরা ছবি আঁকি, যে ভেন ডায়াগ্রামের সাহায্যে কি করে আমি এ বচনকে বোঝাবো, কি করে বোঝাবো না, আমি ধরো একটা নিলাম, এটা হলো এস আর এটা হলো পি, এস এটা হলো পি, তাহলে এখানে কি দেওয়া আছে, এস পি বার সমান শূন্য, তাহলে পি বাদ দিয়ে শুধু এস, কোনটা, এই অংশটা, তাই তো। এরপর আমরা ই বচনে যাই, একই, দুটো নিলাম, এখানে কি হয়েছে, এস পি সমান শূন্য, এটা যদি এস হয় এটা, আর এটা পি হয়, তাহলে এস পি কোথায় আছে, ইন্টারসেকশন এখানে, এস পি। আবার আই বচনের ক্ষেত্রে সেটা কেমন হবে, এখানে বলা হয়েছে এস পি নট ইজ ইকুয়াল টু জিরো, তাহলে এখানে এস, এখানে পি, ও এখানে এস পি, তাহলে এটা যদি এস হয় এটা যদি পি হয়, তাহলে এস পি নট ইজ ইকুয়াল টু জিরো কোথায়, মাঝখানটায়। আবার ও বচনের ক্ষেত্রে এটা যদি এস হয় এটা যদি পি হয়, তাহলে কি বলা হচ্ছে পি বার, পি বার এই অংশটা কাটা, বোঝা গেল। তো এটা কি আমি আরো যদি বিস্তারিত ভাবে বলতে চাই, যে তাহলে এই জায়গাটা কি, আমি একটা এই উপরের প্রথমে এর উদাহরণটা দিয়ে বলি, যে
এই জায়গাটা, এইটা কি, এইটা কি, আর এইটা কি, এই জায়গাটা এটা কি এস পি বার, তাই তো? আমি যদি এইটাকে বোঝাতে চাই তখন কি হবে, এস পি এর এস বার পি, বোঝা গেল? আবার এই দুটোকে যদি বোঝাতে চাই এইখানটাকে, তাহলে কি হবে, এস পি উভয়, এই জায়গা, এই জায়গা। যাই হোক, এই হচ্ছে প্রত্যেকটি নিরপেক্ষ বচনের যে আমাদের বুলীয় ভাষ্য অনুযায়ী আমাদের ভেন ডায়াগ্রাম সেটা বলা হলো। তো এখানে কিছু উদাহরণ আছে, সেগুলো তোমরা দেখবে, আমি পাঠাচ্ছি। আচ্ছা, তোমরা করো তো, বৈজ্ঞানিকেরাই কবি হয় না, বৈজ্ঞানিকেরাই কবি হয় না, এটা কোন বচন হবে, এটা আর কি ডায়াগ্রাম হবে বলো তো? বৈজ্ঞানিকেরাই কবি হয় না, কি বচন হবে বৈজ্ঞানিকেরাই কবি হয় না? ই বচন, কোনো বৈজ্ঞানিক নয় কবি। তাহলে ই বচনের যে ভেন ডায়াগ্রাম, ই বচনের বুলীয় ভাষ্য কি বলেছিলাম, তাই তো? ই বচনের এস পি ইজ ইকুয়াল টু জিরো, এ বচনের হচ্ছে যে এস পি বার ইজ ইকুয়াল টু জিরো, ই বচনের হচ্ছে এস পি ইজ ইকুয়াল টু জিরো, আই বচনের হচ্ছে এস পি নট ইজ ইকুয়াল টু জিরো, ও বচনের হচ্ছে এস পি বার নট ইজ ইকুয়াল টু জিরো। এটা মনে রাখবে, এস পি ইজ ইকুয়াল টু জিরো, এটা হচ্ছে ই বচন। তাহলে সেই অনুযায়ী ডায়াগ্রামটা, হ্যাঁ বলো। দেখো, আমার তো ও বচনের কি এস পি বার নট ইজ ইকুয়াল টু জিরো, তাহলে এখানে যদি এটা এস, এটা পি, তাই তো? এইটা এস পি বার কোনটা, পি বাদ দিয়ে এস কোনটা, এই জায়গাটা, তাহলে এই জায়গাটা হবে কাটা, তাই তো? এরপরে দেখো, এটাই যদি আমি এ বচনের ক্ষেত্রে যদি আমার ইজুকেল টু হয়ে যায়, নট ইজুকেল টু উঠে যায়, এটা যদি সমান হয়ে যায়, তখন সেটা কি এ বচন, তখন এ বচনের ক্ষেত্রে আর এটা কাটা হবে না, তখন হবে সেট। আবার দেখো, ই বচনের ওটা দেখো, ওই, হ্যাঁ, শূন্য শ্রেণী এবং অশূন্য শ্রেণী অনুযায়ী এ বচন যেগুলো সামান্য বচন এ বা ই, এগুলো এটাতে এরকম সেট করে দেখানো হয়, অ্যাকচুয়ালি এরকম সেট যে পুরোটাকে, কিন্তু আই বচন বা ও বচনে এরকম সেট, এই যে এইটা হচ্ছে ই, এ বা ই বচনে এটা অ্যাকচুয়ালি পুরোটাকে এইটাই, কিন্তু আই বা ও বচনে কি হয়, কোনো কোনো তো অ্যাকচুয়ালি, তো কোনো কোনোর ক্ষেত্রে কি এখানে কি হয়, যে সকলটাকে বোঝানো হয় না, তার জন্য কাটা দেওয়া হয়, বোঝা গেল? এরপর দেখো, এরপর দেখো যে তাহলে এ ই আই ও চারটের আমরা বুলীয় বচন আমরা জানলাম। এরপর দেখো, আমরা ভেন ডায়াগ্রামের সাহায্যে কিভাবে ন্যায়ের বৈধতা অবৈধতা বিচার করব।
খুব সহজেই আমরা কিন্তু পেয়ে যাব যে ন্যায়ের বৈধতা বিচারের ক্ষেত্রে যে এখানে কি থাকে এসপিএম। আগে এটা বুঝাই যে ধরো এরকম থাকে যে এস একটা, পি একটা, এম একটা, তাই তো? এস এটা ধরলাম, এটা পি ধরলাম, এটা এম ধরলাম। প্রত্যেকটি ন্যায় কি থাকে? তিনটি বাক্য থাকে, দুটি আশ্রয় বাক্য আর একটি সিদ্ধান্ত। আর কটি পদ থাকে? তিনটি পদ থাকে, এসিএম পক্ষ সাধু হেতু। তো সেই জন্য তিনটে আমার এখানে চিত্র এইভাবে অঙ্কন করতে হবে। এখানে দেখো এইটা ভালো করে বুঝে নাও যে এস এরকম যদি হয়, এই জায়গাটাকে আমি কি হিসাবে বলবো? এই জায়গাটা এটাকে কি দিয়ে বলতে পারি আমি? এই জায়গাটা আমি প্রত্যেকটি দিয়ে লিখে দিলাম এসপিএম, 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 আর টোটাল বাইরেটা মিলিয়ে, টোটাল বাইরেটা মিলিয়ে এস পি আর এম। আর এখানেও এসপিএম, এখানেও এসপিএম, এখানেও এসপিএম। তাহলে আমরা কি করে বুঝবো? দেখো এই জায়গাটা এইটা কি হবে? এসপিএম এর এখানে কথাই বার হবে। এখানে দেখো এইটা যদি এস হয়, এটা যদি পি হয়, এটা যদি এম হয়, তাহলে এই জায়গাটায় দেখো পিও নেই আর এমও নেই। তাহলে কি এস পি বার এম বার। বোঝা গেল? এই জায়গাতে দেখো এস নেই, এমও নেই, এই জায়গাটাতে কি হবে? তাহলে শুধুমাত্র পি আছে, তাহলে এস বার এম বার। এই জায়গাটাই দেখো এসও নেই, এটা এস এর, এটা পি এর। এই জায়গাটায় কি আছে না শুধুমাত্র এম আছে, এস পি নেই। এই তিনটে হলো বড় বড় গুলো। এরপর এই জায়গাটায় কি হবে? এসপিএম লিখে এখানে, এখানে দেখো এটা পি এর এরিয়া, এটা এস এর এরিয়া। তাহলে এই জায়গাটায় কি আছে? এস আছে আর পি আছে, এম নেই। তাহলে এসপি এরকমটা হবে, এসপি এটা হচ্ছে এই জায়গা। এই জায়গাটা ঠিক একইভাবে সাইড গুলো দেখায়। এই সাইডের এই জায়গাটা কি? এখানে দেখো পি আছে এখানে, আর কি আছে? এম আছে। তাহলে পি আর এম আছে, তাহলে এখানে কি নেই না এখানে এস নেই। তাহলে এখানে হবে এসপিএম এ এস এর মাথায় বার। ঠিক একই জায়গার এই জায়গাটা দেখো, এখানে পি এর এইটা পি নেই, এখানে কি আছে? এম আছে আর এস আছে। তাহলে এর চিত্রটা কেমন হবে না এম বার এসপি আছে। আর তিনটেরই ইন্টারসেকশন যেটা এই জায়গাটায়, এটাই কি? এটাতে এস পি এম তিনটেই আছে, তাই এখানের ইয়েটা হবে সাংকেতিক এস পি এম। আর এই বাইরেটা, এই টোটাল বৃত্তের বাইরে, এটা হচ্ছে যে এস বার পি বার এম বার। তুমি কি বলে এইটা হচ্ছে যে প্রকাশের বইটাতে দেখবে সবগুলোতেই বার দেওয়া আছে, ঠিক আছে? ওইটা দেখবে আমি যেটা কারেক্টের ফর্ম সেটা আমি গ্রুপে দিয়েছি। শুধু প্রকাশের বইটাতেই আছে, তারপরে প্রিন্ট হয়েছিল নতুন, সেগুলোতে এই ভুলগুলো নেই। আমি দেখবে গ্রুপে যেটা দিয়েছি ওই ওটা কারেক্টেড, এসপিএম এর একটা লিস্ট দিয়েছি দেখবে। তো এইটুকু বুঝে গেলে এরপর যদি আমরা কোনো একটা ধরে ধরে এগোই, তাহলে আমরা সহজেই কোনো একটি ন্যায় বা কোনো একটি যুক্তি বৈধ কি অবৈধ সহজেই আমরা নির্ণয় করে নিতে পারবো। এরপর তাহলে ওগুলো মনে রাখতে হবে, এই আই বচনের মূল ব্যাপারগুলো আর এই যেটা বোঝালাম, তাহলে সেইভাবে ঠিকঠাক যদি করো। নিয়মটা কি? যে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত তো ব্যাপকতর হতে পারে না, ভেনের ক্ষেত্রেও তাই। যে কিভাবে নির্ণয় করবে
যে এটাকে ইউজ করে একটা আমি দেখিয়ে দিই। ধরো একটা বৈধ যুক্তি দেখ, বৈধ অবৈধ, বৈধ, এইটা দেখ, যে ধরো সকল দার্শনিক জ্ঞানী এ বচন, তারপর হচ্ছে কোনো কোনো অশিক্ষিত নয় জ্ঞানী, জ্ঞানী, যদি ও, অতএব ও কোনো কোনো অশিক্ষিত, যেটা সেম, নয় দার্শনিক। তাহলে দেখো আমাদের অত কিছু দরকার নেই, এ ও ও আমি পেয়েছি, এ ও আর ও। এখানে নিয়মটা হলো কি, যদি আশ্রয় বাক্যগুলো অঙ্কিত করার সঙ্গে সঙ্গে সিদ্ধান্তটিও অঙ্কিত হয়ে যায়, তাহলে সেটি কি বৈধ, আর না হলে অবৈধ। তাহলে এ বচনের বুলীয় ভাষ্য কি না, এ বচনের বুলীয় ভাষ্য হচ্ছে কি, যে এসপি বার ইজ ইকুয়াল টু 0। কিন্তু এখানে কিভাবে করতে হবে না, এখানে করতে হবে, যেহেতু এখানে যুক্তি, এস আছে, পি আছে, এখানে কি এস আছে, এম আছে, এখানে আছে এম, আর এখানে আছে পি, তাই তো? তাহলে আমার কি হবে বুলীয় ভাষ্যটা না, প্রথমে এর ক্ষেত্রে কি এম পি, এরকম যদি করি, কি বলে না, আমি কি ভুল করলাম, পিটা কোথায়, ও আচ্ছা এখানে ভুল করেছি, দার্শনিক, এটা পি হবে, হ্যাঁ এটা পি, এটা এম, জ্ঞানী জ্ঞানী দুটো এম, তো এটা হবে পি এম, পি এম, তাহলে এম বার ইজ ইকুয়াল টু 0, ওটা, এটা ও বচন, ও বচন কি আছে, এস আছে আর এম আছে, ও বচনের বুলীয় ভাষ্য কি, এস এম বার নট ইজ ইকুয়াল টু 0, তাই তো? ও বচনে এটাও হচ্ছে এস আর পি পাচ্ছি, এস আর পি বার নট ইজ ইকুয়াল টু 0। এইটা বুঝতে পারলে কিনা বলো তো আমাকে, এটা বুঝতে পেরেছো? প্রত্যেকটি যুক্তিতেই আমাদের এরকম করতে হবে, যে অনুযায়ী আমাদের এসপিএম আছে সেই যুক্তিটা আগে লিখে নিতে হবে, এসপিএম গুলো লিখে নিতে হবে। আমার ওই যে এসপি বার ইজ ইকুয়াল টু 0, এটা তো স্ট্রাকচার, এসপি দিয়ে দেখানো হচ্ছে, কিন্তু এই স্ট্রাকচারে ফেলতে হবে, যেহেতু এখানে তো পি আছে আর এম আছে, তাহলে এখানে পি আর এম হয়ে গেল, বুঝা গেল? একইভাবে ও এর ক্ষেত্রে আমি দেখিয়েছিলাম এসপি বার নট ইজ ইকুয়াল টু 0, কিন্তু এখানে ওয়েতে কি আছে, এস আছে আর এম আছে, তাই তো? তাহলে এস এম করতে হবে, নট ইজ ইকুয়াল টু 0, এসপি স্ট্রাকচারে ফেলতে হবে। তো যাই হোক, এরপর যদি আমরা ছবিটা আঁকি খুব সহজে বুঝতে পারবো। এখানটাই দেখো, আশা করছি হয়ে যাবে, একটা এস এর, একটা পি এর, একটা এম এর। কি বলেছি, আশ্রয় বাক্য দুটি যদি অঙ্কিত হওয়ার সঙ্গে সঙ্গে যদি সিদ্ধান্তটি অঙ্কিত হয়ে যায়, তাহলে সেটা বৈধ, আর যদি না হয় তাহলে অবৈধ, তাই তো? অবৈধ। তো এস পি এম, প্রথমে কি আছে, এম বাদ দিয়ে পিটা, তাই তো? এম বাদ দিয়ে পি মানে কি, এই পুরোটা এটা। এরপর দেখো যে এম বাদ দিয়ে এস, এম বাদ দিয়ে এস, এটাকে কাটলাম, তাহলে আমার সিদ্ধান্তে কি আছে,
এস পি বার নট ইজ ইকুয়াল টু 0 আছে, তাহলে এস পি বার নট ইজ ইকুয়াল টু 0, দেখো পিটাকে বাদ দিয়ে যে এস, পিটাকে বাদ দিয়ে এস এতটা হয়, তাই তো? আর আগেই এতটা অঙ্কিত হয়ে গেছে, তাই তো? তাহলে আমার সিদ্ধান্তটা কি? এইটা। এবারে যেহেতু এটা কাটা, কাটা মানে কি? এটা এই পুরো এইটা এই জায়গাটাকে আর পুরো জায়গাটাকে সেই একই ব্যাপার। এটা যদি আমাদের এরকম হতো, এটা যদি সামান্য ইয়ে থেকে এ বচন বা ই বচনের ক্ষেত্রে হতো, তাহলে এটা কিন্তু তোমার কি হতো না, বৈধ হতো না। কিন্তু এখানে অবৈধ কি? এই জায়গাটা কাটা, কিছু কিছু এই জায়গার যদি পুরোটাই ভরাট হয়ে যায়, তাহলেও কিন্তু সেই এস পি বার নট ইজ ইকুয়াল টু 0ই হবে। তার জন্য এটা হচ্ছে বৈধ অনুমান, তাই তো? আরেকটা দেখাই। আরেকটা ধরো, সকল সম্মানিত ব্যক্তি হন জ্ঞানী ব্যক্তি। আর হচ্ছে না। আচ্ছা, শুধু আমি এই স্ট্রাকচারটা লিখছি। সকল সম্মানিত ব্যক্তি হন জ্ঞানী ব্যক্তি। তারপরে হচ্ছে কি, সক্রেটিস হন সম্মানিত ব্যক্তি, সক্রেটিস হন জ্ঞানী ব্যক্তি। আমি আকারটা শুধু লিখছি, এম আর পি, আর হচ্ছে এস আর এম, আর একটা হচ্ছে এস আর পি। তো এখানে কি, তিনটেই এ বচন। সকল সম্মানিত ব্যক্তি হন জ্ঞানী ব্যক্তি, সক্রেটিস হন সম্মানিত ব্যক্তি, সক্রেটিস হন জ্ঞানী ব্যক্তি। তো এখানে কি দেখো, এ বচন মানে কি, এটা কি হবে, এম পি বার 0, এ বচন এস এম বার ইজ ইকুয়াল টু 0, নিচেরটাও এ বচন এস পি বার ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা দেখতে হবে এই দুটো অঙ্কিত হওয়ার সঙ্গে সঙ্গে এইটা অঙ্কিত হচ্ছে কি হচ্ছে না। তিনটে, সরি আমি ভুল করছি, এস, এটা ধরো পি, এটা এম। তো তাহলে পি বাদ দিয়ে এম, পি বাদ দিয়ে এম এর পুরোটা, তাই তো? আবার এখানে বলা হয়েছে এম বাদ দিয়ে এসটা, এম এটা বাদ দিয়ে এস এর পুরোটা, এইটা। সিদ্ধান্ত কি আছে না, পি বাদ দিয়ে এস, পি বাদ দিয়ে দেখো এস পুরোটাই অঙ্কিত হয়ে গেছে, তাহলে এটা বৈধ। বোঝা গেল? তো এইভাবে তোমরা ভেন ডায়াগ্রাম দিয়ে যে কোনো বচনকে টেস্ট করতে পারো। শুধুমাত্র কি দেখবে না, বুলীয় ভাষ্যগুলো ঠিকঠাক করে এই আয় এর করবে, আর তোমার দেখবে যে আশ্রয় বাক্যগুলো অঙ্কিত হওয়ার সঙ্গে সঙ্গে সিদ্ধান্তটা অঙ্কিত হয়েছে কি হয়নি। যদি হয় তাহলে বৈধ, আর যদি না হয় তাহলে অবৈধ। বোঝা গেল? এরপর এছাড়াও তোমাদের যেটা এ আছে, কি বলে, আর বোর্ডের সেরকম প্রয়োজন নেই। হ্যাঁ বলো। হুম, আচ্ছা বলো, কোনটা বলো। কোনো কোনো এজ নয়। হুম, আর শুধু এইটাই? দেখো, এটা হচ্ছে যে এটা কোন বচন,
এটা যদি আমরা এরকম হতো যে কোনো এস নয় পি, তাই তো, কোনো এস নয় পি, তাহলে এটা কি ও বচন হতো। ও বচন হলে কি হতো, এস পি বার নট ইজ ইকুয়াল টু শূন্য, তাই তো। আর আমরা বচনের করার সময় আমরা বলেছিলাম যে তোমার কি বলে, ও বচনের যদি নেগেশন থাকে তাহলে কি হবে, সেটা আই বচন হবে। তাহলে কোনো এটা হবে এস, বুলীয় ভাষ্য দিয়েও যদি করো, দাঁড়াও এটা দেখিয়ে দিই, দেখতে পাবো। হ্যাঁ, এইটা তোমরা প্রথমে ওয়ান কি এস পি বার নট ইজ ইকুয়াল টু 0, কিন্তু সরি, হ্যাঁ এইটা, এরপর দেখো এই জায়গাটাতে অপি আছে, কোনো এস নয় পি হলেই আমার এটা হয়ে যেত নেগেশন পি নট ইজ ইকুয়াল টু 0। আবার এখানে এর সঙ্গে আবার অপি যোগ করা আছে, নেগেশনে 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 উঠে যাবে, তাহলে এটা হবে কি এসপি নট ইজ ইকুয়াল টু 0, অ্যাকচুয়ালি আই বচন ও বচনের নেগেশন। বোঝা গেছে? এগুলোকে এরপর ওঠাই। ওটা তুমি তাহলে একটা বার অলরেডি আমি পেয়ে যাচ্ছি আমার ও বচনের জন্য, আবার যদি ওখানে বার একটা যোগ হয় তাহলে কি হবে, তাহলে ওটা উঠে যাবে। আর এমনি বচনের নিয়ম অনুসারেও তো আমরা জানি ও এর যদি নেগেশন হয় কি হবে, আই হবে, আই এর নেগেশন হবে ও হবে, তাই তো। এরপর দেখো আর একটু জিনিস এর সঙ্গে আছে, যেটা যে আমাদের বচনের মধ্যে প্রাকল্পিক বৈকল্পিক যে আমাদের ন্যায় আছে, প্রাকল্পিক বৈকল্পিক আমাদের বচন ছিল, এবং সেই প্রাকল্পিক বৈকল্পিক বচন দিয়ে যে ন্যায়, সেই প্রাকল্পিক আর বৈকল্পিক ন্যায়ের কি করে আমাদের কি বলে বৈধ অবৈধ হবে, সেগুলো আমরা বিচার করব। এরপর দেখো, এরপর তোমরা কি করবে, তোমরা বুলীয় ভাষ্য প্র্যাকটিস করবে প্রচুর, বচন বৈধতা বিচার এবং এই বুলীয় ভাষ্য মাধ্যমে, মানে ভেন ডায়াগ্রামের মাধ্যমে বিচার, তাহলেই ক্লিয়ার হবে। যদি না পারো গ্রুপে পোস্ট করবে, আমি বলে দেবো। এরপর যেটা আছে, কোনটা আছে বলতো, বুলিয়ান ইন্টারপ্রিটেশনের মধ্যেই মনে হচ্ছে আছে। এই তো, যে দেখো আমার, না এখানেও মনে হচ্ছে একটু লাগবে বোর্ডটা। একটা হচ্ছে কি প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়, আর একটা হচ্ছে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়। এমনিতে যদি ঠিকঠাক এটা ফলো করো এটাতেই হবে। যে দেখো, প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় কখন হয় না, যখন যদি তবে দিয়ে, প্রাকল্পিক বচন কখন হয়, আমরা একেবারে যদি বলি যে প্রাকল্পিক বচন কখন হয়, যখন যদি তবে দিয়ে যে বচনগুলো থাকে সেটা হচ্ছে প্রাকল্পিক। আর যখন বৈকল্পিক কি হয় অথবা নয় নতুবা দিয়ে যখন আমাদের বচন থাকে তখন সেটা বৈকল্পিক বচন। তাহলে প্রাকল্পিক বচন দিয়ে যে অনুমান গঠন করা হয় বা যে যুক্তি গঠন করা হয় তাকে প্রাকল্পিক যুক্তি বা প্রাকল্পিক অনুমান বলা হচ্ছে। আর বৈকল্পিক বচন দিয়ে যে অনুমান গঠন করা হয় তাকে বৈকল্পিক অনুমান বা বৈকল্পিক যুক্তি বলা হচ্ছে। তো প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়, সেই প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের ক্ষেত্রে বৈধতা বিচারের ক্ষেত্রে আমরা কি করে করব, তাই তো। একেবারে দেখো, যে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের দুটো হবে নিয়ম। একটা কি, প্রাকল্পিক বচনের পূর্বগকে নিরপেক্ষ হেতুবাক্যে স্বীকার করার পর সিদ্ধান্তে অনুগকে স্বীকার করতে হয়। কি নিয়ম? এটা হচ্ছে প্রাকল্পিক। এই যে ধরো এইটা, যদি ভারত স্বাধীন হয় তবে ভারত উন্নয়নশীল,
ভারত উন্নয়নশীল, অতএব ভারত স্বাধীন। এটা হচ্ছে প্রাকল্পিক। কিন্তু এটা বৈধ কি অবৈধ এখন পরে আসছি, কেন কি করলে বৈধ হবে কি করলে অবৈধ হবে সেটা এখন বলছি। যে 1 নাম্বার হচ্ছে প্রাকল্পিক বচনে পূর্বগকে নিরপেক্ষ হেতুবাক্যে স্বীকার করতে হবে। নিরপেক্ষ হেতুবাক্য মানে কোনটা? এইটা। তারপর কি সিদ্ধান্ত, এটা সিদ্ধান্তে কি করতে হবে না অনুগকে স্বীকার করতে হয়, তাই তো? দুটোতেই কি করতে হবে না এখানে নিরপেক্ষ হেতুবাক্যে স্বীকার করার পর সিদ্ধান্তে অনুগকে স্বীকার করতে হবে। এর বিপরীত যদি ক্রম হয় তাহলে কি হবে না আমার যুক্তিটি অবৈধ হয়ে যাবে। অর্থাৎ বিপরীত ক্রমে প্রাকল্পিক বচনের অনুগকে নিরপেক্ষ হেতুবাক্যে স্বীকার করার পর সিদ্ধান্তে পূর্বগকে স্বীকার করা যায় না। তাহলে কি না দুটো জিনিস দেখো, এখানে পূর্বগ কোনটা? যদি ভারত স্বাধীন হয় তবে ভারত উন্নতিশীল, তাই তো? আমার নিয়ম কি বলা হয়েছিল? পূর্বগকে স্বীকার করার পর অনুগকে স্বীকার করতে হবে, তাই তো? কিন্তু এখানে কি হয়েছে দেখো, ভারত স্বাধীন হয় এটা পূর্বগ, ভারত উন্নয়নশীল এটা হচ্ছে অনুগ। এখানে অনুগকে স্বীকার করা হয়েছে, তারপর পূর্বগকে স্বীকার করা হয়েছে সিদ্ধান্ত। তাহলে আমার যেখানে প্রাকল্পিকের যে নিয়ম সেটা লঙ্ঘিত হয়েছে। পূর্বগকে প্রাকল্পিক বচনের পূর্বগকে তোমার নিরপেক্ষ হেতুবাক্যে স্বীকার করে সিদ্ধান্তে অনুগকে স্বীকার করা হয়নি, এখানে উল্টোটা হয়েছে। এখানে অনুগকে স্বীকার করে তারপর পূর্বগকে সিদ্ধান্তে স্বীকার করা হয়েছে। তাহলে এটা কি এই নাইটি অবৈধ। এটা 1 নম্বর নিয়ম, প্রাকল্পিক বচনে পূর্বগকে স্বীকার করে অনুগকে সিদ্ধান্তে স্বীকার করতে হবে। ঠিক আছে, দাঁড়াও এটা একটু চার্জ দিয়ে দিই, আশা করছি হয়ে যাবে তোমাদের। থাক। আর আরেকটা নিয়ম হচ্ছে যে প্রাকল্পিক বচনের অনুগকে নিরপেক্ষ হেতুবাক্যে অস্বীকার করার পর সিদ্ধান্তকে অস্বীকার করতে হবে। যদি স্বীকার করতে হয় তাহলে পূর্বগকে আগে নিরপেক্ষ হেতুবাক্যে স্বীকার করে তারপর অনুগকে সিদ্ধান্তে স্বীকার করতে হবে। আর যদি অস্বীকার করার হয় তাহলে প্রাকল্পিক বচনের অনুগকে আগে অস্বীকার করতে হবে, তারপর সিদ্ধান্তে পূর্বগকে অস্বীকার করতে হবে। এই হচ্ছে দুটি নিয়ম প্রাকল্পিকের। প্রথম নিয়মটি যদি না মানা হয় তাহলে কি হবে? অনুগ স্বীকারজনিত দোষ। আর দ্বিতীয় নিয়মটি যদি না মানা হয় পূর্বগ নিষেধজনিত দোষ বা পূর্বগ অস্বীকারজনিত দোষ, তাই তো? তাহলে কি বলা হলো? প্রাকল্পিক বচনের পূর্বগকে, প্রথম নিয়ম, প্রাকল্পিক বচনের পূর্বগকে কি বলে নিরপেক্ষ হেতুবাক্যে স্বীকার করে সিদ্ধান্তে যদি অনুগকে স্বীকার করা হয় তাহলে সেটা ঠিকঠাক। কিন্তু যদি উল্টোটা হয় তাহলে সেটা হয়ে যাবে অনুগ স্বীকারজনিত দোষ। আর আরেকটা নিয়ম, যদি অস্বীকার করার ব্যাপার থাকে তাহলে আগে অনুগকে অস্বীকার করতে হবে নিরপেক্ষ হেতুবাক্যে, তারপর সিদ্ধান্তে তোমার পূর্বগকে অস্বীকার করতে হবে। কিন্তু এটার অন্যথা যদি হয় তাহলে কি হবে? পূর্বগ অস্বীকারজনিত দোষ, তাই তো? তো একটা হচ্ছে মোডাস পোনেন্স, একটা মোডাস টোলেন্স। তো এমপি আর একটা হচ্ছে এমটি। তো প্রথমটাতে কি হয়েছে দেখো, যে যদি কোপারনিকাসের কথা ঠিক হয় তবে টলেমির কথা ভুল। এখানে আমার গঠনমূলকে কি হতো, আমাকে এইটাকে স্বীকার করে আমার এইটাকেও স্বীকার করতে হতো। কিন্তু দেখো এটাকে স্বীকার করেছে কিন্তু সিদ্ধান্তে অনুগকে স্বীকার করেনি, অস্বীকার করেছে। তার জন্য কি হচ্ছে না মোডাস পোনেন্স বা পূর্বগ তোমার স্বীকারজনিত পূর্বগ এই অনুগ স্বীকারজনিত দোষ। আর দ্বিতীয়টা তোমার কি বলে, এই যে যদি কোপারনিকাস কথা ঠিক হয় তবে টলেমির কথা ভুল। এমন কথা নয় যে কোপারনিকাসের কথা ঠিক, এমন কথা নয় যে টলেমির কথা ভুল। এরপর আমার কি করতে হতো এখানে? এখানে দেখো অস্বীকার করা হয়েছে ঠিক কথায়, কিন্তু আমার অস্বীকার করতে হতো
এই অনুগটাকে আগে অস্বীকার করতে হতো, তারপর এই পূর্বটাকে অস্বীকার করতে হতো, কিন্তু এখানে উল্টোটা হয়েছে। তার জন্য হয়েছে কি মোডাস টোলেন্স বা পূর্বগ অস্বীকার জনিত দোষ। এই হচ্ছে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের এই দুটি, শুধুমাত্র এই দুটি, তাই তো? যদি আমরা এইভাবে দেখাই আরো সহজে তোমরা বুঝতে পারবে। দাঁড়াও, দেখো এরকম তো আমাদের হয়, ইফ এ, এটা নিয়ে মূলত স্ট্রাকচারটা হচ্ছে ইফ এ দেন বি, 1 নম্বর নিয়ম। এটা হচ্ছে পূর্বগ, এটা তাই তো দেখাচ্ছে, হ্যাঁ এটা পূর্বগ, এটা 1 নম্বর নিয়ম হচ্ছে, এটা 1 নম্বর নিয়মের কথা বলছি। এটাকে স্বীকার করে মানে নিরপেক্ষ আশ্রয় বাক্যে সিদ্ধান্তে এটাকেও স্বীকার করতে হবে। এটা যদি উল্টো হয়ে যায়, এখানে বি এখানে এ, তাহলে কি হবে? তাহলে সেটা এমপি দোষ হয়ে যাবে, মোডাস পোনেন্স। এরপর আরেকটা অস্বীকারের দিক দিয়ে আমরা যদি দেখি, বি তারপরে অতএব দিয়ে নেগেশন এ। অস্বীকার যদি করতে হয় আগে অনুগকে অস্বীকার করতে হবে, তারপর পূর্বগকে সিদ্ধান্তে অস্বীকার করতে হবে, তবে সেটা বৈধ। কিন্তু যদি উল্টোটা হয়ে যায় তাহলে সেটা অবৈধ, তাই তো? এই হচ্ছে তোমার প্রাকল্পিকের দুটো নিয়ম। এরপর আর কি কিছু আছে, যেটা হচ্ছে বৈকল্পিকের ক্ষেত্রে। বৈকল্পিকের ক্ষেত্রে তোমার বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়। বৈকল্পিক কি বললাম, যে যদি তবে, না যদি তবে নয়, হয় অথবা নয় নতুবা, হয় অথবা নয় নতুবা দিয়ে যদি তোমার সেটাকে বলা হচ্ছে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়। সেরকম বৈকল্পিক বচন দিয়ে তোমার সিদ্ধান্তটি এটাকে কি বলা হবে? বৈকল্পিক ন্যায় বলে। প্রাকল্পিক বচন অপ্রধান সিদ্ধান্ত যদি নিরপেক্ষ বচন হয় তাহলে সেটাকে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় বলে। তো বৈকল্পিকের ক্ষেত্রে কি হচ্ছে, হয় অথবা নয় নতুবা দিয়ে আমার যে বাক্য সেটা হচ্ছে বৈকল্পিক বাক্য। তো বৈকল্পিক বাক্য যেমন হচ্ছে, একটা উদাহরণ দেওয়া হয়েছে দেখো, যে সীতা সাহসী, হয় সীতা সাহসী অথবা ভীতু। এমন নয় যে সীতা ভীতু, এমন সীতা সাহসী। তো এখানে কিছু নিয়ম আছে। কি নিয়ম না, বৈকল্পিক বচনের মূল বক্তব্য হচ্ছে দুটি বিকল্পের অন্তত একটি সত্য। অনেক সময় দুটি বিকল্প একসঙ্গে সত্য হতে পারে, সমস্যা নেই, কিন্তু অন্তত পক্ষে একটিকে সত্য হতে পারে, মানে সত্য হতেই হবে। যদি অন্তত পক্ষে একটি যদি সত্য না হয় তাহলে সেক্ষেত্রে ওটা অবৈধ হয়ে যাবে। তাহলে আমার এখানে দেখার কি এ দরকার, বৈকল্পিক ন্যায়ের বৈধ মূর্তির নাম কি? মোডাস টোলেন্ডো পোনেন্স, অস্বীকার করে স্বীকার, বা হচ্ছে যে স্বীকার করে অস্বীকার, একই ব্যাপার। তো এইটাকে হচ্ছে বিকল্প স্বীকারজনিত দোষ। যে কোনো বিকল্প প্রাকল্পিকের ক্ষেত্রে দুটো দিক দিয়ে হচ্ছে, একটা সদর্থক দিক দিয়ে মোডাস পোনেন্স, একটা নঙর্থক দিক দিয়ে। আমার বলা হয়েছিল পূর্বককে স্বীকার করে অনুগকে স্বীকার করতে হবে সিদ্ধান্তে, বা অনুগকে অস্বীকার করে পূর্বককে অস্বীকার করতে হবে সিদ্ধান্তে। প্রথম নিয়মটা লঙ্ঘিত হলে মোডাস পোনেন্স, দ্বিতীয়টা হচ্ছে টোলেন্স। তো বৈকল্পিকের ক্ষেত্রে দুটো বিকল্প নয়, এর একটাই নিয়ম। বিকল্প দুটো আছে কিন্তু দুটো বিকল্পের জন্য নিয়ম কিন্তু একটাই। কি নিয়ম না, দুটি বিকল্পের অন্তত একটিকে সত্য হতে হবে। দুটি বিকল্প কোনটা না, প্রথম যে আশ্রয় বাক্য, হয় সাহসী অথবা ভীতু। বৈকল্পিকের নিয়মটা ওটা, যে ধরো কোনো একটা মানুষ, যে সে হয় বুদ্ধিমান অথবা সে বুদ্ধিমান নয়। দেখো, যে কোনো একটা বিকল্পকে সত্য হতে হবে, তবে সেটা বৈকল্পিক। যদি দুটোই মিথ্যা হয়ে যায় তাহলে সেটা বৈকল্পিক নয়। আবার যদি মানে দুটো বিকল্প একসঙ্গে সত্য হতে পারে কিন্তু মিথ্যা হবে না, একই সঙ্গে মিথ্যা হবে না।
তো অন্তত একই দুটি বিকল্পের অন্তত একটি সত্য হবে, বৈকল্পিকের ক্ষেত্রে এটাই হয়। হয় সীতা সাহসী অথবা ভীতু, তাহলে হলে সে সাহসী হবে, না হলে সে ভীতু হবে। দুটো বিকল্পের একটিও যদি সত্য হয় তাহলে সেটা বৈধ, আর যদি একটিও যদি সত্য না হয় তাহলে সেটা অবৈধ। সেই অবৈধের ক্ষেত্রে কি হয় না বিকল্প স্বীকৃতি জনিত দোষ, তাই তো। তো এক্ষেত্রে কেমন হয় না এখানে উদাহরণগুলো দেওয়া হয়েছে, যে যেমন ধরো হয় পি অথবা কিউ, পি নয় অতএব কিউ। দেখো একটা বিকল্প তো সত্য হয়েছে, এর একটা বাস্তব উদাহরণ দেওয়া হয়েছে, হয় রমা ধনী অথবা রমা গরিব, রমা নয় ধনী অতএব রমা গরিব। দেখো যে কোনো বিকল্পের একটা কিন্তু এখানে সত্য হয়েছে। আবার ধরো যে হয় পি অথবা কিউ, কিউ নয় পি, হয় রমা ধনী অথবা গরিব, রমা নয় গরিব, রমা হয় ধনী। যে কোনো একটা বিকল্প সত্য হয়েছে, তাই কিন্তু এখানে এই প্রত্যেকটি যুক্তি কিন্তু বৈধ। আবার দেখো এখানে অবৈধ কিছু হতে পারে যুক্তি, তাহলে অবৈধ কি হবে, যে হয় পি অথবা কিউ, পি অথবা কিউ নয়, হয় মীরা গরিব অথবা মীরা নায়িকা, মীরা হয় গায়িকা, মীরা নয় নায়িকা। এখানে কি আমার নিয়ম কি ছিল, যে একটি বিকল্পকে সত্য হতে হবে, কিন্তু এখানে কি করা হয়েছে, দেখো মীরা হয় গায়িকা অতএব দিয়ে কি হচ্ছে মীরা নয় নায়িকা, অতএব দিয়ে কি হচ্ছে মীরা নয় গায়িকা, তাই তো। তো সিদ্ধান্তে এটা কি হচ্ছে মিথ্যা, নেগেশনটাকে দেখানো হচ্ছে, তার জন্য এটাকে কি বলা হচ্ছে বিকল্প স্বীকৃতিজনিত দোষ। তো যাই হোক, এই হচ্ছে তোমার বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়। এরপর এখানে বৈকল্পিক কথাটা শিথিল অর্থে আর একটা সবল, মানে সবল এবং দুর্বল দুই অর্থে ইউজ করা হতে পারে, বিসংবাদী বা এটা আমাদের লজিকে অন্য এও আছে, যে সবল অর্থে আর দুর্বল অর্থের মূল কথা কি, সবল আর দুর্বল বা শিথিল অর্থে। শিথিল অর্থে অথবা শব্দের অর্থ হচ্ছে দুটি বিকল্পের একসঙ্গে সত্য হওয়ার সম্ভাবনা থাকে, অন্তত একটি বিকল্প অবশ্যই সত্য হবে। আর সবল অর্থের ক্ষেত্রে কি হয়, অথবা শব্দের অর্থ হলো দুটি বিকল্প একসঙ্গে কখনোই সত্য হতে পারবে না। আমরা প্রথমেই একদম নিয়মেই বলেছিলাম যে কোনো একটিকে সত্য হতে হবে, দুটো একসঙ্গে সত্য হতে পারে কিন্তু দুটো একসঙ্গে মিথ্যা হতে পারে। তো এখানে বলা হয়েছে যে দুটি একসঙ্গে সত্য হওয়ার সম্ভাবনা থাকে, বা অন্তত পক্ষে একটি বিকল্প যখন সত্য হবে তখন সেটা দুর্বল অর্থ, আরেকটা সবল অর্থে দুটি বিকল্প একসঙ্গে কখনোই সত্য হতে পারে না, এরকম যে তোমার বচন বিকল্প সেটাকে হচ্ছে সবল অর্থে। তো যাই হোক, যেমন হচ্ছে রামবাবু কলকাতায় আছেন অথবা মুম্বাইতে আছেন, রামবাবু কলকাতায় আছেন অতএব মুম্বাইতে নেই, এটা হচ্ছে কি সবল অর্থ। তো যাই হোক, আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে বিকল্প। বিকল্প কি না, বিকল্প শুধুমাত্র গঠন কিভাবে হয়, বিকল্প ডিলেমা, ডিলেমার যখন কি প্রথম মানে প্রধান হেতু বাক্য একটি সংযৌগিক বচন, যার দুটি সংযোগী প্রাকল্পিক, ইফ দেন দিয়ে প্রাকল্পিক বচন, একটা ইফ দেন দিয়ে প্রাকল্পিক বচন, আবার অ্যান্ড অর বাট, এগুলো কি সংযোগ। তো দুটিকে যুক্ত করা হলো, তারপরে অপ্রধান হেতু বাক্য একটি বৈকল্পিক বচন এবং একটি নিরপেক্ষ অথবা বৈকল্পিক বচন হতে পারে, এরকম যদি ক্ষেত্র হয় তখন সেটাকে বিকল্প বলে। যেমন হচ্ছে কি তুমি জলে নামো তাহলে তোমাকে কুমিরে খাবে, এটা দেখো একটা প্রাকল্পিক। আবার যদি তুমি ডাঙায় ওঠো তাহলে তোমাকে বাঘে খাবে, এটাও দেখো একটা প্রাকল্পিক, দুটো প্রাকল্পিককে যুক্ত করা হয়েছে। প্রধান আশ্রয় বাক্য, এটা বলা হয়েছিল বৈকল্পিক হবে, হয় তুমি জলে নামবে অথবা তুমি ডাঙায় উঠবে, দুটোই বিকল্প। এরপর সিদ্ধান্ত বলা হয়েছিল যে নিরপেক্ষ বচন অথবা বৈকল্পিক বচন, এখানে বৈকল্পিক বচন হচ্ছে সমস্যা নেই, হয় তোমার কুমিরে খাবে অথবা তোমার বাঘে খাবে, এটা হচ্ছে বিকল্প বা ডিলেমা, ডিলেমাটিক আর্গুমেন্ট বলা হয়। যাই হোক, এই হচ্ছে তোমাদের আজকের আলোচ্য বিষয়।